আচ্ছা, আমরা মনে হয় সবার ভিডিওগুলো অফ করে দেই, তাহলে আসিফুলের স্ক্রিনটা আমরা বেটার দেখতে পাবো। হুম। হ্যাঁ, আমরা আমাদের ভিডিওগুলো অফ করে দেই। আগেই বলে নেই যে এই আহ, আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলবো এগুলো খুবই বেসিক লেভেলের টপিক, যেহেতু এখানে অনেকেই নতুন জয়েন করছে, অনেকের পেইন্ট সম্পর্কে আইডিয়া হয়তো আহ, মানে খুবই বেসিক লেভেলের এখানে এসে দেখতেছে। তো তাদের উপরে মানে তাদের কথা মাথায় রেখেই মানে কোর্সটা ডিজাইন করা, মানে খুবই বেসিক লেভেলের জিনিসপত্র। এখানে আবির আছে বা অন্যান্য যারা সিনিয়র আছে তারা আমাকে অবশ্যই হেল্প করবে। আমি সবকিছু জানিও না, সবকিছু পারিও না, ঠিক আছে? আমি জাস্ট ট্রাই করি। আহ মানে যেটুকু জানি সেটুকু সবাইকে জানাইতে আর কি। তো বেসিক্যালি এখানে যে ট্রেনিংটা আমরা ডিজাইন করছি এটা হচ্ছে টোটাল আমরা 5টা মডিউলে ট্রেনিংটা আমরা কন্ডাক্ট করব। 5টা মডিউলের মধ্যে আজকে হচ্ছে ফার্স্ট মডিউল। তো ফার্স্ট মডিউলে আমরা যেটা যেটা কভার করব সেটা হচ্ছে করোশন এবং বেসিক্স অফ পেইন্ট। তো আগে আমরা কিছু জেনারেল গাইডলাইন, যেমন এই যে কোনো ওয়েবিনার বা হচ্ছে যে কোনো মানে এখন যেহেতু অনলাইনে সবকিছু হচ্ছে, এটার জন্য কিছু জেনারেল গাইডলাইন্স আছে। যেটা হচ্ছে আমি যখন প্রেজেন্টেশনটা দিব ওই টাইমে সবাই তাদের মাইক্রোফোন গুলা অফ রাখতে হবে, যেন কোনো সাউন্ড না আসে। হ্যাঁ, আর যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলা আহ, আহ, চাইলে আহ, আপনারা সবাই করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, অথবা হচ্ছে মানে যদি কোনো কোশ্চেন আছে তখন মাইকটা আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আর যেহেতু আমরা সবাই এক একজন এক এক জায়গায় রয়েছি, এক একজনের হয়তো ইন্টারনেট স্পিড অনেক কম থাকতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা আমাদের যে ওয়েবক্যাম গুলো আছে, ভিডিওগুলো আমরা অফ রাখবো। মানে যদি কোনো কিছু দরকার পড়ে তখন আমরা ভিডিওটা অন করতে বলবো, মানে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখানে যে চ্যাট কনভারসেশন যে জায়গাটা আছে এখানে কোশ্চেন গুলা রাখতে পারেন প্রেজেন্টেশনের সময়। এগুলা হচ্ছে প্রেজেন্টেশনের পরে এই কোশ্চেন গুলা সবকিছুর আনসার করার চেষ্টা করা হবে। হ্যাঁ, আর এই ট্রেনিংটা হচ্ছে রেকর্ডিং করা হচ্ছে, ঠিক আছে? তো যদি কোনো কিছু মিস হয় পরবর্তীতে আমরা এই রেকর্ডিংটা আমরা শেয়ার করে দিতে পারবো যদি কেউ চায়, ঠিক আছে? তো হ্যালো, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি আসিফুল হুসাইন, আমি হচ্ছে এরিয়া ম্যানেজার সিএমপি। বেসিক্যালি I am here because I love to protect assets from corrosion with sustainable solutions. ওকে, যে আসলে যেটা হয় যে আমার আহ, মানে জিনিসগুলা মানে সত্যি কথা বলতে যে এখন চাকরি করা বাজারে চাকরি করি বলে তা না, বাট জিনিসটা এখন অনেকটা আমার কাছে প্যাশন আকারে হয়ে গেছে যে জিনিসগুলো সম্পর্কে জানা বা হচ্ছে এগুলা সম্পর্কে ডিসকাস করা। তো এই জিনিসগুলা মানে মোটামুটি সবসময় আমি একটু স্টাডি করার চেষ্টা করি। তো ওইগুলাই আহ, সবার মধ্যে ছড়ায় দেওয়ার জন্যই আজকের সেশনটা করা আসলে। ওকে, আমরা আমাদের সেশনটা শুরু করব একটা ভিডিও দিয়ে, ঠিক আছে? আমরা ফার্স্টে এই ভিডিওটা দেখি। হ্যাঁ, আচ্ছা, ভিডিওর সাউন্ড কি শোনা যাচ্ছে? To a driver, it must have Yes, seemed sir. the roads জি ভাই শোনা imploded. যাচ্ছে। Two cars and two জি trucks জি শোনা যাচ্ছে। plunged into the flow. A third car skidded to a halt just a few yards from the edge. We had a vehicle traveling behind the last truck that went through the opening in the bridge. They indicated that they saw the truck start to jackknife and they thought there was an accident ahead. They applied their brakes and then they saw the truck disappear. They were able to come to a stop. They indicate about 10 feet short of the hole. Gordon Gilman was the first to call police. He lives in the shadow of the bridge. He actually saw one car as it fell. And it looked to me like almost it dropped down straight, and it was almost as if the front hood of the car was going down almost straight into the ground. A man and woman in a gray BMW were killed instantly. The driver of one semi-trailer truck also crushed in the 75-foot fall. Somehow, 3 people survived. Rescuers rode out from docks in Cas Cab. They were guided by moans from the victims. The survivors were taken to Greenwich Hospital in critical condition. Chris Geldart was aboard his father's houseboat when he heard the crash. I looked, they showed me that a couple tractor trailers had fallen down. Then I came down here and I saw a couple people sitting on top of their tractor trailer.
Governor William O'Neill arrived just before dawn. He was accompanied by Transportation Commissioner J. William Burns. First things are first, and we're here on the scene at this particular site where the tragedy took place, and we'll take it step by step after that. The next thing is to detour the morning's traffic. Police divers were hampered in their search by wires and other underwater obstacles. As the tide went out, the vehicles were uncovered and the bodies were moved. One truck landed on top of the other. The twisted wreckage of the BMW laid on the bridge section, 100 feet of steel and concrete still intact. A Toyota driven by a young Darien woman fell near the shoreline. So why did it happen? The answer could be as simple as a broken bolt, or there could be a deeper underlying cause. Right now it appears that supports for an expansion joint hinge shattered under pressure or wear. There are two holes in it, one at the top and one at the bottom. Each one of those holes should have a pin assembly. It's like a large bolt, fits through a sleeve with washers inside of it and fastened in there. The top hole pin appears to be intact. It's there. The bottom one is not there. In just the past few days, local residents have complained of strange noises coming from the bridge. It was like a million birds that were all chirping, chip, 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 very high-pierced sound. People like Mary Oldham and Gordon Gilman have written the Department of Transportation more than half a dozen times in the past month, warning of increased vibrations. There needs to be an investigation of why this bridge was in the condition that it was and what had happened. The Mayanis Bridge is about 25 years old. It was inspected in September of last year. Some DOT employees complained that procedure is inadequate. According to Burns, the inspection did not indicate any structural problems. 90,000 vehicles travel this bridge daily. There will be more inspections and more reports. For now, authorities can only say it's a miracle this disaster didn't claim more lives. Adlai Stevenson, Action News 8, Greenwich. ওকে, আমরা একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, এখন এই ভিডিওতে মানে এখানে যেটা দেখানো হয়েছে যে একটা ব্রিজ হঠাৎ করে কি হয়েছে, কলাপস করছে। এখানে উপরে থেকে একটা ট্রাক, তারপরে হচ্ছে গাড়ি, এগুলো হচ্ছে নিচে পড়ে গেছে। এখানে কয়েকজন মানুষ মারা গেছে। তো এখানে একটা ইয়েও দেখানো হয়েছে যে এই বেসিক্যালি এটার ব্রিজটা যে কলাপস করলো এটার কারণটা আসলে কি। কেউ কি বলতে পারবেন যে কারণটা কি হতে পারে, যে এই ব্রিজটা কেন কলাপস করছে? Sir, it's basically due to the impact of corrosion on the joints. ওকে, অন্য কেউ? আর কেউ? এটা বেসিক্যালি স্যার এখানে ওই পার্টিকুলার এরিয়াতে স্ট্রেংথ লুজ করছে। ওকে, প্লিজ গো ফরওয়ার্ড। আর কেউ? স্যার এটা কাজটা যে কাজটা করার সময় প্রপারলি করতে পারে না, এখানে করাপশনের হাত ছিল যার কারণে ব্রিজটা ভেঙে গেছে, এরকম একটা কিছু বলছে। ওকে, দ্যাটস গ্রেট। তারপর আমি দেখলাম কোটিং ভাইব্রেটিং মেইনটেইন করা হয় নাই। ওকে, দেন এক মহিলা বলছিল যে ভাইব্রেটিং করছিল, অনেক শব্দ হচ্ছিল, তো এরকম ভাইব্রেটিং এর কারণে আয়রন রড স্ট্রাকচার এগুলো অনেক ভেঙে গেছে, মোস্টলি করোশনের কারণেই। ওকে, আসিফ ভাই, আমার মনে হচ্ছে এটা উপরের মানে যেটা মনে হচ্ছে উপরের জয়েন্টটা লুজ হইছে। সো এটা অনেকগুলো কারণে হইতে পারে। তার মধ্যে একটা কারণ যেটা আমাদের রিলেটেড, সেটা মনে হচ্ছে যে বিকজ অফ দ্য করোশন একটা লুজ হয়ে গেছে, যার ফলে এটা ছুটে গেছে জয়েন্ট থেকে। দ্যাটস কারেক্ট। মোটামুটি এখানে অনেকেই ওই একই জিনিসে আমরা আসতেছি, যে যেটা হচ্ছে করোশনের কারণে। এই যে আমরা যদি এটা দেখি যে বেসিক্যালি যেটা হয়েছে যে ওইখানে একটা ভিডিও লাস্টে একটা দেখাচ্ছিল না, যে এরকম একটা হিঞ্জ জয়েন্ট। হ্যাঁ, এই জয়েন্টটা যেটা হয়েছে যে এখানে যে বিমটা দেখা যাচ্ছে,
উপরের বিম ওয়েব যেটা, এই বিম ওয়েবে করোশন হওয়ার কারণে এই ওয়েবটা হচ্ছে মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাওয়ার কারণে এখানে যে নাট বোল্ট যেগুলো ছিল, এই নাট বোল্ট গুলা ছুটে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে যাওয়ার কারণে এইটার সাথে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা ছুটে গেছে, ফলে হচ্ছে ব্রিজটা পড়ে গেছে। তো আমরা একটা দেখলাম যে একটা ছোট্ট একটা নাট বোল্ট, হ্যাঁ, যেটা কতটা ইম্পর্টেন্ট, যেটার জন্য মানে এতগুলা মানুষ মারা গেল, এত বড় একটা ব্রিজ কলাপস করলো। হ্যাঁ, তো এই জন্য আমাদের করোশন যে ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট করা, এবং আমরা বেসিক্যালি করোশন নিয়ে কাজ করি, করোশন প্রিভেনশন। তো বেসিক্যালি আমরা বলা চলে যে মানুষের লাইফ নিয়ে কাজ করি। হ্যাঁ, যারা মানে যেসব জায়গায় আমরা পেইন্ট সাপ্লাই দেই বা হচ্ছে কোটিং সাপ্লাই দেই, এইসব জায়গাগুলোতে অনেক জায়গায় অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। সেই সব জায়গাগুলোতে আমরা এই কোটিং দিয়ে আমরা করোশন প্রিভেন্ট করার চেষ্টা করে থাকি। হ্যাঁ, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই ভিডিওটা দেখানোর একটাই যে মানে ইম্পর্টেন্সটা, যে করোশনটা বোঝা বা হচ্ছে করোশন প্রিভেনশন করা যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা। তো আমরা হচ্ছে আজকে ফার্স্ট মডিউলে হচ্ছে আমরা করোশনটা কভার করব। করোশন কেন হয়, এটার কজ কি, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো আমরা কি কেউ বলতে পারি যে আসলে করোশন জিনিসটা কি? হোয়াট ইজ করোশন? এনিবডি? করোশন শব্দের অর্থ হচ্ছে ঝরা, ক্ষয়। হ্যাঁ, good. Anyone? Any other one? Basically, corrosion happens due to the formation of iron oxide, ferrosulfuric oxide, and the portion of the iron get corroded. That means হয়ে যায়। That's good. মানে অনেক ভালো ডেফিনেশন দিয়ে ফেলছো। আর কেউ সহজ ডেফিনেশন? ওকে, আমি একটু করে দেই, যেটা হচ্ছে করোশনের যে বেশি দূর চলে গেছে। করোশনকে আসলে কয়েকভাবে করা যায়। আমরা বেসিক্যালি হচ্ছে স্টিলের করোশন নিয়ে কাজ করি। হ্যাঁ, স্টিলে বেসিক্যালি করোশন বেশি হয়, অন্যান্য ম্যাটেরিয়ালেও করোশন হয়। আমরা যদি একদম বাংলা ভাষায় বলি, এটা হচ্ছে ধাতুর ক্ষয় হয়ে যাওয়া, মানে এনিথিং, কোনো কিছু ক্ষয় হয়ে যাওয়াটাকেই আমরা বলতেছি করোশন। হ্যাঁ, বাট আমরা হচ্ছে স্টিলের ক্ষেত্রে বলি কেন? কারণ হচ্ছে আমরা বেসিক্যালি স্টিল নিয়ে কাজ করি। দ্যাটস ওয়াই আমরা বলি যে করোশন ইজ দ্য ডিটেরিওরেশন অফ ম্যাটেরিয়াল, ইউজুয়ালি স্টিল, বিকজ অফ দ্য রিয়াকশন উইথ ইটস এনভায়রনমেন্ট। বেসিক্যালি এনভায়রনমেন্টের সাথে এটার রিয়াকশন। এখন এনভায়রনমেন্টে আসলে কি কি আছে? এনভায়রনমেন্টে আছে পানি আছে, জলীয় বাষ্প আছে, অক্সিজেন আছে, আরো অনেক কিছু আছে, ওটাতে আমরা পরে আসবো। এছাড়া আরেকটা ডেফিনেশন দেওয়া যায়, এটা হচ্ছে the destruction of steel by an electrochemical process that is recognized by the formation of rust or pit. তো আমরা এই দুইটাকে যদি একসাথে কম্বাইন করি, তাহলে আমরা যেটা পাই, যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট এবং ইলেকট্রোকেমিক্যাল প্রসেস, ঠিক আছে, এই দুইটার মাধ্যমে কি হয়, কোনো একটা মেটাল হোক বা অন্য যে কোনো কিছু হোক, সেটার ক্ষয় হয়ে যাওয়াটাকে আমরা বলছি করোশন। তো এখন করোশনটা বুঝতে হলে আমাদের ফার্স্টে হচ্ছে বুঝতে হবে যে স্টিল কি জিনিস, হোয়াট ইজ স্টিল। আমরা যে স্টিলগুলা দেখি নর্মালি, এমনিতে যে স্টিলগুলা দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়, জাহাজ তৈরি করা হয়, ঘরবাড়ি তৈরি করা হয়, এই স্টিলগুলা আসলে কিন্তু মানে এগুলা কিন্তু মানে রিফাইন করে বা করে বানানো হয়। এটা হচ্ছে আমরা যে দেখি, মানে স্টিলটা পাই, এটা হচ্ছে আয়রন ওর থেকে, মানে খনি থেকে পাই। খনিতে বেসিক্যালি এই স্টিলগুলা কিন্তু স্টিল ফর্মে থাকে না, এগুলো হচ্ছে ওর ফর্মে থাকে। হ্যাঁ, ওর মানে হচ্ছে এটা অক্সাইড ফর্মে থাকে। এবং আমরা এটা জানি যে আর্থের যে ক্রাস্ট, এটার প্রায় 5% হচ্ছে আয়রন। হ্যাঁ, তো এই 5% আয়রন, এই মানে যেসব জায়গাগুলোতে আয়রনের বেশি থাকে, মানে খনি থাকে, ওই সব জায়গাগুলো থেকে কি করা হয়, এই আয়রন গুলাকে নিয়ে আসা হয়
মানে এগুলো বেসিক্যালি অক্সাইড ফর্মে থাকে, এনে তারপরে এগুলাকে কি করা হয়, এই ব্লাস্ট ফার্নেস, এখানে যে একটা ফার্নেসের মতো দেখা যাচ্ছে, যারা আমরা হয়তো কেমিস্ট্রি পড়েছি তারা অবশ্যই এটাকে চিনি যে স্টিল কিভাবে তৈরি করা হয়। যে এই ব্লাস্ট ফার্নেসের মধ্যে কি করা হয়, এই আয়রন গুলা মানে আয়রন অক্সাইড যেটা, এটাকে অনেক হাই হিট, অনেক হাই টেম্পারেচারে এটাকে হচ্ছে স্টিলে তৈরি করা হয়। হ্যাঁ, এটার অক্সাইড যেটা থাকে, অক্সাইডটাকে সরায় এটাকে হচ্ছে পিওর স্টিল তৈরি হিসাবে বানানো হয়। তো এখন সবচেয়ে ইয়ের ব্যাপার হচ্ছে যে আমরা তো এটা জানি যে যে কোনো জিনিস, হ্যাঁ, মানে আমি ওইটাকে কিন্তু ওইটা হচ্ছে তার আয়রন ওর যেটা, সেটা হচ্ছে তার ন্যাচারাল স্টেট। বাট আয়রন আমরা যেটা বানাচ্ছি এটা কিন্তু তার ন্যাচারাল স্টেট না, এটাকে কিন্তু জোর করে আমরা বানাচ্ছি। তো সবসময় মানে একটা যে কোনো জিনিসেরই তার ন্যাচারাল স্টেটে ফিরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। দ্যাটস ওয়াই তারা সবসময় মানে আয়রন সবসময় চায় আয়রন অক্সাইড হতে। এই যে এখানে হচ্ছে কি দ্য বেসিক ল অফ নেচারটা কি বললাম, যে ডিক্টেট দ্যাট দ্য আয়রন উইল টেক এনি অপরচুনিটি টু রিটার্ন টু ইটস মোর ন্যাচারাল অ্যান্ড স্টেবল ফর্ম, মানে আয়রন ওর। বেসিক্যালি যে আয়রন ওর বা আয়রন অক্সাইড যেটা বলতেছি ওইটাই কিন্তু আমরা রাস্ট হিসেবে দেখতেছি। তো এই জিনিসটা কিভাবে হয়, যখন আমি আয়রনকে কি করি ওয়েদারে বা এনভায়রনমেন্টের মধ্যে রেখে দেই। এনভায়রনমেন্টের মধ্যে কি আছে, এয়ার আছে, ওয়াটার আছে। এয়ার এবং ওয়াটারের সাথে যখন, এই যে এখানে কেমিক্যাল রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, এয়ার এবং ওয়াটারের সাথে যখন আয়রনের রিয়াকশন হয় তখন হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড হয়। হ্যাঁ, তো এই আয়রন হাইড্রোক্সাইডটাকেই আমরা বলতেছি রাস্ট। এখানে যে আমি যখনই কি করব, যখনই হচ্ছে কোনো একটা আয়রনকে আমরা ওয়েদারে রেখে দিব তখনই এটা স্টিল এয়ার এবং ওয়াটারের সাথে রিয়াকশন করে এটা হচ্ছে রাস্ট ফর্ম করবে। তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এটা হচ্ছে এই করোশন, যেটা করোশনটা বেসিক্যালি এন ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। তো ইলেকট্রোকেমিক্যাল প্রসেস বলতে যেটা বোঝায় যে কোন একটা ইলেকট্রোকেমিক্যাল প্রসেস তখনই হয় যখন এটার মধ্যে চারটা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যানোড, ক্যাথোড, মেটালিক পাথওয়ে, আর হচ্ছে ইলেকট্রোলাইট এন্ড অক্সিজেন। তো এই চারটা জিনিস যেখানে উপস্থিত থাকবে সেখানে হচ্ছে কি হবে, একটা ইলেকট্রোকেমিক্যাল প্রসেস হবে। সেই ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের থ্রুতেই রাস্ট হবে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিতে সুন্দর করে দেখানো আছে যে এখানে হচ্ছে কি স্টিলেরই একটা পোর্শন যেটা হয়েছে, একটা পোর্শন হচ্ছে অ্যানোড হয়ে গেছে, একটা পোর্শন হচ্ছে ক্যাথোড হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যানোড কি করে নরমালি, অ্যানোড কি করে এনিওয়ান? অ্যানোড অক্সিডাইজ হয়, অ্যানোনকে টেনে নিয়ে অক্সিডাইজ হয়। হ্যাঁ, অ্যানোড হচ্ছে অক্সিডাইজ হয়, আর ক্যাথোড রিডিউস হয়, আন্ডারগোজ রিডাকশন হয়। তো এখানে বেসিক্যালি একটা অক্সিডেশন রিডাকশন, একটা হচ্ছে রিঅ্যাকশন হয়, যে রিঅ্যাকশনের ফলে এই করোশনটা তৈরি হয়, মানে এখানে হচ্ছে আয়রন অক্সাইডটা তৈরি হয়। তো এখানে আমাদের মানে যে কোনো একটা জিনিস, এই যে চারটা যে জিনিস অ্যানোড, ক্যাথোড, মেটালিক পাথওয়ে বা ইলেকট্রোলাইট, এখানে অ্যানোড হিসেবে যেটা কাজ করতেছে, হ্যাঁ অ্যানোড হিসেবে এখানে আয়রন আছে, ক্যাথোড হিসেবে এখানে কি আছে, অক্সিজেন। এসে তারপরে কি হচ্ছে, এখানে একটা মেটালিক পাথওয়ে, যেটা এখানে যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এটা হচ্ছে একটা মেটালিক পাথওয়ে, আর এখানে হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে কাজ করতেছে কি, ইলেকট্রোলাইট হিসেবে কাজ করতেছে হচ্ছে পানি। তো এখানে কিন্তু সবকিছুই উপস্থিত। মানে যখন আমি একটা আয়রন, মানে একটা লোহা বা আয়রনকে এনভায়রনমেন্টের মধ্যে রাখতেছি, তখন যেহেতু আমাদের বাতাসে অক্সিজেন আছে এবং বাতাসে হচ্ছে জলীয় বাষ্প আছে, তো এখানে কিন্তু এই চারটা জিনিসই উপস্থিত হয়ে যাচ্ছে। তখন এখানে একটা রিয়াকশন হচ্ছে যেটার ফলে এই করোশনটা হচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা জিনিসকে যদি আমি অমিট করে দিতে পারি তাহলে কিন্তু আর এই করোশনটা হয় না। তো এই জিনিসটা মনে রাখার জন্য একটা সহজই আছে, সেটা হচ্ছে একমি। একমি হচ্ছে তোমার অ্যানোড, ক্যাথোড, মেটালিক পাথওয়ে এন্ড ইলেকট্রোলাইট। আচ্ছা, এখন করোশন আসলে কি কি কারণে হয় বা কি কি কারণে এটা কম বা বেশি হতে পারে, এটা আমাদের জানা দরকার। ফার্স্ট অফ অল, অক্সিজেন, বাতাসে অক্সিজেনের পরিমাণ যত বেশি হবে
সেখানে করোশনের রেটটা তত বেশি হবে। ঠিক আছে? তো বাতাসের অক্সিজেন তো আমরা নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবো না। তো মানে কোথাও কম হতে পারে, বেশি হতে পারে। তো যেখানে বেশি ওখানে করোশনটা বেশি হবে। তারপরে টেম্পারেচার হচ্ছে মানে আমরা জানি যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে যে কোনো কেমিক্যাল রিয়াকশন সেটা কি হয়, অ্যাক্সেলারেট হয়। সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটা অনেক দ্রুত গতিতে হয়, ফলে টেম্পারেচার যেখানে বেশি সেখানে করোশনের রেটটাও বেশি হয়। তারপর হচ্ছে সল্ট গুলা হচ্ছে কি, এটা হচ্ছে যেখানে কেমিক্যাল সল্ট থাকে, ঠিক আছে, সেইখানে হচ্ছে করোশনের রেটটা বেশি হয়। তারপরে হিউমিডিটি মানে হচ্ছে মানে পানিতে বাতাসে অক্সিজেন মানে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। যত বেশি হিউমিডিটি হবে বাতাসে পানির পরিমাণ তত বেশি হবে। আমরা বলে থাকি যে একটা সার্টেন হিউমিডিটি মানে 85% উপরে হিউমিডিটি হলে সেখানে পেইন্ট করা যাবে না। তার মানে কি ওখানে হচ্ছে 85% হচ্ছে জলীয় বাষ্প আছে অলরেডি। তো হিউমিডিটি যত বেশি হবে সেখানে হচ্ছে করোশনের রেটটা তত বেশি হয়। তারপরে আরো আছে পলিউটেন্টস বা অ্যাসিড গ্যাস, সেগুলাও করোশনের জন্য দায়ী। যেখানে পলিউশন বেশি, বা যেমন আমি যদি কোনো একটা মানে বুড়িগঙ্গা নদীতে যে পলিউশন রেট পদ্মা নদীতে কিন্তু সেম পলিউশন রেট হবে না, কারণ এখানে কি বলে মানে সরি করোশন রেটটা কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? কারণ ওখানকার পানি আর এখানকার পানির মধ্যে ডিফারেন্স আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে করোশন কি কি ধরনের হয়। করোশন বেসিক্যালি হচ্ছে 8 রকমের হয়। হ্যাঁ, 8 ধরনের করোশন হয়, বাট আমরা 8 ধরনের করোশন নিয়ে এখন কথা বলবো না, ওটা আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা হয়তো দেখব। আপাতত আমরা যেগুলা হচ্ছে সচরাচর দেখে থাকি যে টাইপের করোশন গুলা, সেই করোশন গুলা নিয়েই কথা বলবো। নাম্বার 1 হচ্ছে জেনারেল করোশন, তারপর হচ্ছে গ্যালভানাইজড করোশন, লোকালাইজড করোশন আবার 2 রকম, একটা হচ্ছে পিটিং আর একটা হচ্ছে ক্রিভাইজ করোশন। তো জেনারেল করোশনটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা প্লেট যখন আমি যদি কোথাও ফেলে রাখি, বা যে কোনো একটা জিনিস কোথাও ফেলে রাখলে হঠাৎ দেখা যায় যে ওটার উপরে ইউনিফর্মলি সব জায়গায় অল্প 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 করে রাস্ট পড়ে গেছে। হ্যাঁ, এই যে পাশে যে ছবিটা দেখতেছি যে একদম কোনার দিকে যে ইউনিফর্মলি সব জায়গায় অল্প 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 করে রাস্ট পড়ছে, এটাকে বলা হয় হচ্ছে জেনারেল করোশন, যে সব জায়গায় অল্প অল্প করে রাস্ট পড়বে। তো এটার হচ্ছে মানে অল্প অল্প মানে করোশন মানেই তো এই প্লেটটা আস্তে আস্তে কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এটা হচ্ছে মানে জেনারেল সব জায়গায় একই রকম ভাবে এই ক্ষয় হবে। আর এটা যেহেতু মানে ইজিলি দেখা যায়, খালি চোখে দেখা যায়, তো এটা ইন্সপেক্ট করাটাও ইজি, এবং এটার কারণে যে খুব বেশি ক্যাটাস্ট্রফিক ফেইলিওর হওয়া বা এরকম কিছু খুব বেশি হয় না। এটা হচ্ছে জাস্ট আমরা স্যান্ড ব্লাস্টিং করে দিলে এটা চলে যাবে। এরপরে আছে হচ্ছে গ্যালভানিক করোশন। গ্যালভানিক করোশনটা হয় যে নর্মালি 2 টাইপের ম্যাটেরিয়াল। আমরা এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে এরকম করোশন কি আমরা দেখছি, যে এরকম একটা জয়েন্টের মধ্যে এরকম হয়ে গেছে, রাস পড়ে গেছে? কেউ দেখছে এরকম? জি ভাই। ইয়েস স্যার। হ্যাঁ দেখছি। আচ্ছা, তো এইরকম যে আমি যদি 2টা ডিফারেন্ট টাইপের মেটাল, হ্যাঁ 2টা ডিফারেন্ট টাইপের, এখানে যেমন স্টিল আর হচ্ছে ব্রাস, তো এই 2টা ডিফারেন্ট টাইপের মেটাল যেখানে আমি হচ্ছে করব জয়েন দিব, সেখানে যেটা হবে যে একটা মেটাল হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে আর একটা মেটাল হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। যেমন এই ক্ষেত্রে স্টিলটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করতে, আর ব্রাস যেটা এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করতে। ফলে যেটা হয়েছে যে এখানে একটা করোশন তৈরি হয়েছে এই জয়েন্ট গুলাতে। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হয় যে এইখানে ব্রাসটা হচ্ছে বেশি রিয়াকশনটা বেশি করে এনভায়রনমেন্টের সাথে, এই জন্য ব্রাসের হচ্ছে মানে করোশনটা বেশি হয় আর স্টিলের করোশনটা কম হয়। এরপরে যেটা আছে ক্রিভাইজ করোশনটা আমরা ফার্স্টে যে ভিডিওটা দেখছি, হ্যাঁ সেই ভিডিওতে যে করোশনটা হয়েছিল ওটা বেসিক্যালি ক্রিভাইজ করোশন হয়েছিল। এখানে ক্রিভাইজ করোশনটা হচ্ছে যে 2টা মেটালের জয়েন্ট, যেসব জায়গাগুলোতে আমরা জয়েন্ট দিই, সেই জয়েন্ট গুলাতে দেখা যায় যে এখানে যে ছবিটাতে দেখা যাচ্ছে যে এই জয়েন্টের মধ্যে একটু ফাঁক রয়ে গেছে না, বা যেখানে নাট বোল্ট আমরা লাগাইছি
এইখানে হচ্ছে কিছু ফাঁক থেকে যায়। এই ফাঁকগুলোর মধ্যে মানে আমি হয়তো এই যে এটা এই এখানে কিন্তু পুরাটা উপরে পেইন্ট করা, বাট ওই ফাঁকটাতে হয়তো পেইন্টটা ঠিক মতো ঢুকে নাই, বা ওইখানে হচ্ছে মানে সামহাও কোনো কিছু আটকায় গেছে। তো এইসব জায়গায় যে জয়েন্ট গুলা, এই জয়েন্ট গুলাতে যে করশন গুলা হয় সেটাকে বলে ক্রিভাইস করশন। তো আমরা ফার্স্ট যে ভিডিওটা দেখছিলাম ওই ভিডিওতে বেসিক্যালি ওখানে হচ্ছে নাট বোল্ট দিয়ে লাগানো ছিল। তো নাট বোল্টের ওখানে যে জয়েন্টটা ছিল ওই জয়েন্টের ওখানে ক্রিভাইস করশন হয়ে গেছে, এবং ক্রিভাইস করশন গুলা বেসিক্যালি এটার এইসব জায়গাগুলা থেকে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া বা ওই রকম বড় লেভেলের অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এগুলা কিন্তু ক্রিভাইস করশন থেকে হয়। তো এই জয়েন্ট গুলা আমরা বলে থাকি যে জয়েন্ট গুলাতে এক্সট্রা মানে আলাদাভাবে পেইন্ট করার জন্য, বা জয়েন্ট গুলা বা ওয়েল্ডিং যে জয়েন্ট বা হচ্ছে এরকম টাইপের যে দুইটা মেটাল একসাথে লাগানো, আমরা অনেক সময় বলি না যে স্ট্রাইপ কোট দিতে। হ্যাঁ, স্ট্রাইপ কোট মানে কি, এক কোট পেইন্ট বেশি করে দেওয়ার জন্য। তো ওই জায়গাগুলোতে বেশি করে দেওয়ার কারণ হচ্ছে যে এই ক্রিভাইস করশনটা যেন না হয়। এরপরে আছে পিটিং। পিটিং একটা করশন যেটা হচ্ছে বেসিক্যালি মানে দেখা যাবে যে পুরা স্টিল সারফেস সবকিছু ঠিক আছে, হঠাৎ করে একটা জায়গায় একটু গর্ত হয়ে গেছে। এই যে এরকম এখানে ছবিতে যেরকম দেখা যাচ্ছে না যে গর্ত হয়ে গেছে, বা এই যে নিচের যে ছবিটা দেখা যাচ্ছে যে পুরা স্টিল সারফেসটা ঠিক আছে, বাট কি হয়েছে, এই একটা জায়গায় একটু গর্ত হয়ে গেছে। তো এইটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, কারণ যেসব জায়গায় গর্ত হয়ে যাচ্ছে মানে কি ওইখান থেকে কিন্তু স্ট্রাকচারটা ভেঙে যাবে। হ্যাঁ, স্ট্রাকচারটা ওই জায়গায় বেশি দুর্বল হয়ে যাবে এবং ভেঙে যাবে। এবং যেহেতু এটা ছোট ছোট গর্ত হচ্ছে, তো এটা সবসময় হয়তো ইন্সপেকশন করেও পাওয়া যাবে না। তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা বড় দুর্ঘটনা হওয়ার জন্য এই টাইপের করশন গুলা অনেক বেশি দায়ী। তো এই পিটিং করশন যেসব জায়গাগুলোতে হতে পারে সেই সব জায়গাগুলো নিয়ে আমাদের হচ্ছে স্পেশাল কেয়ার নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ করশন। করশন হলে কি কি হয়? নাম্বার ওয়ান, করশন যদি হয় তাহলে কি হবে? শীট মেটাল লস, মানে মেটাল লস হবে। করশন মানে তো লস। তো লস মানে হচ্ছে কি, মানে এখানে হচ্ছে মেইনটেনেন্স কস্ট আসবে। তারপরে হচ্ছে আমি যে ডিজাইন লাইফ চিন্তা করে কোনো একটা স্ট্রাকচার ডিজাইন করছি সেই লাইফটা আমি পাবো না, লাইফ টাইম পাবো না। তারপরে কি হবে, আমার রেভিনিউ লস হবে। তারপরে ক্যাটাস্ট্রফিক ফেইলার হইতে পারে, ওই ব্রিজ ভেঙে যাওয়ার মতো। তারপরে কি, লাইফ লস হইতে পারে। তো এখানে লস মানে মানে এখানে যে আমরা ছবিতে যে লসটা দেখতে পাচ্ছি এই লসটা খুবই ভালো সবার জন্য, ঠিক আছে, কিন্তু সব ধরনের লস কিন্তু ভালো না। তো স্টিলের যে লস, এই লসটা যেন এরকম না হয়। দ্য ইফেক্ট অফ করশন ইনক্লুড আরো কি কি আছে? সেফটি, তারপরে হচ্ছে কস্ট, তারপরে অ্যাপিয়ারেন্স। আমরা যদি একটা চিন্তা করে দেখি যে করশনের কারণে আসলে অ্যানুয়ালি কি পরিমাণ লস হয়। 2016 সালের নেস, হ্যাঁ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ করশন ইঞ্জিনিয়ার, তারা একটা জরিপ করে। সেই জরিপ থেকে যেটা দেখা যায় যে অ্যানুয়ালি $2.5 ট্রিলিয়ন শুধু লস হয় করশনের কারণে। মানে এই করশন প্রিভেনশন বা করশনের মানে যে কারণে $2.5 ট্রিলিয়ন লস হয় ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের জিডিপির 3.4%। তো মানে আমরা যদি টাকার হিসাবেও দেখি, যে টাকার হিসাবেও আমাদের কিন্তু করশনের কারণে আসলে মানে ওয়ার্ল্ড জিডিপির 3.4% লস হচ্ছে। ইটস হিউজ। এরপরে আরো যেটা আছে সেটা হচ্ছে মানে এটার সেফটি, তারপরে হচ্ছে ডেথ ইনজুরি, এগুলো তো হচ্ছেই। তারপরে যেখানে করশন হয় ওই জায়গাগুলো দেখতেও ভালো লাগে না, অ্যাপিয়ারেন্সেরও একটা ব্যাপার আছে। তো এখন যে করশন গুলো আমরা দেখলাম মোটামুটি, তো এক একটা এনভায়রনমেন্টে করশনের রেট এক এক রকম হয়। হ্যাঁ, যে মানে কিছু কিছু জায়গায় আমরা দেখি যে একটা হয়তো 100 বছর 200 বছর ধরে একটা রেলওয়ে ব্রিজ, এই যে হার্ডিং ব্রিজের কথা আমরা বলি, হ্যাঁ, যে এই ব্রিজটার বয়স কত, প্রায় 200 বছর।
তো এই ব্রিজটা এখনো এটা একটা লোহার তৈরি ব্রিজ, নদীর উপরে আছে, এটা কিন্তু 200 বছর টিকে আছে। আবার দেখা যাচ্ছে যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে 1 বছর পরেই ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটার আসলে কারণ কি? মানে সেম জিনিস আমি একটা হচ্ছে সাপোজ আমি একটা গ্রামের মধ্যে বানাইলাম, আরেকটা জিনিস বানালাম হয়তো আমি সমুদ্রের তীরে নিয়ে বানাইলাম বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে নিয়ে বানাইলাম, দুইটা কিন্তু সেম সার্ভিস দিবে না আমাকে। এর কারণ হচ্ছে, এর মেইন কারণ হচ্ছে কি? এনভায়রনমেন্ট। এক এক এনভায়রনমেন্টে বেসিক্যালি আমি ওই যে কিছুক্ষণ আগে যে ইয়ের কথা বললাম যে করোশন কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে, অক্সিজেন, টেম্পারেচার, সল্ট, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলো এক একটা এনভায়রনমেন্টে কিন্তু এক এক রকম। হ্যাঁ, তো এই হিসাবে নেস এবং হচ্ছে আইওসও এটাকে বেসিক্যালি 5টা ভাগে ভাগ করা হয় যে এনভায়রনমেন্ট গুলাকে। আমরা ফার্স্ট যেটা বলি যে C1 এবং C2 ভেরি লো অ্যান্ড লো করোসিভ এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আমরা বলে থাকি রুরাল এনভায়রনমেন্ট। রুরাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে যেসব জায়গাগুলোতে বেসিক্যালি এই যে কেমিক্যাল সল্ট বা হচ্ছে হিউমিডিটি অনেক কম থাকে, প্লাস হচ্ছে ওখানে কোনো পলিউশন নাই, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা বলি ভেরি লো অ্যান্ড লো করোসিভ এনভায়রনমেন্ট বা C1 অ্যান্ড C2। তো এগুলো বেসিক্যালি হচ্ছে রুরাল এনভায়রনমেন্ট। যেমন যে রেলওয়ে ব্রিজের কথা বললাম, যে গ্রামের মধ্যে দিয়ে একটা রেলওয়ে ব্রিজ বা গ্রামের মধ্যে কোনো একটা স্ট্রাকচার যখন আমরা করি, সেই স্ট্রাকচারটা কিন্তু বছরের পর বছর চলতে থাকে, ওটাতে পেইন্টও করা লাগে না, এমনিতেই টিকে থাকে। বেসিক্যালি ওখানে করোশনটা অনেক কম হয়। এরপরে আমরা আসতেছি C3 বা মিডিয়াম লেভেল অফ করোশন। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমরা বলি যে আরবান এরিয়া, কোস্টাল এরিয়া উইথ লো স্যালাইনিটি, ঠিক আছে? তো যেসব জায়গাগুলো আরবান এরিয়া, হ্যাঁ, আরবান এরিয়াতে কি হয়, আরবান এরিয়াতে পলিউশন থাকবে, ঠিক আছে? এবং কোস্টাল এরিয়া উইথ লো স্যালাইনিটি, যেসব জায়গাগুলো কোস্টাল বাট হচ্ছে স্যালাইনিটি কম, এই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে C3 বা মিডিয়াম লেভেল করোশন এনভায়রনমেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট গুলা নর্মালি দেখা যায় যে এটা হচ্ছে একদম রিমোট কোনো এরিয়াতে হয়। হ্যাঁ, যে একদম এটা কিন্তু শহরের ভিতরে বা হচ্ছে এরকম হয় না, একটু রিমোট এরিয়াতে হয়। তো এই রিমোট এরিয়া গুলাতে দেখা যায় যে ওখানে যেহেতু পাওয়ার প্ল্যান্ট, ওখানে হচ্ছে কিছু পলিউশনের ব্যাপার থাকে। হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে হচ্ছে আমরা বলি যে C3 বা মিডিয়াম লেভেল করোশন। হাই করোসিভ এনভায়রনমেন্ট বা হচ্ছে C4 যেটা, সেটা হচ্ছে কি কি বলতেছি আমরা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা কোস্টাল এরিয়া উইথ হাই স্যালাইনিটি। যেমন হচ্ছে মেরিন এনভায়রনমেন্ট। হ্যাঁ, মেরিন এনভায়রনমেন্ট যেটা বলি এটা হচ্ছে C4। যেমন হচ্ছে এখানে পানি আছে, মেরিন এনভায়রনমেন্টে হচ্ছে কি পানি আছে, সল্ট আছে, হিউমিডিটি আছে, অক্সিজেন আছে, সবই আছে। মানে করোশন হওয়ার জন্য যা যা দরকার এভরিথিং ইজ দেয়ার। তো মেরিন এনভায়রনমেন্ট যেটা, এটাকে আমরা বলতেছি হাই করোসিভ জোন। এরপরে হচ্ছে ভেরি হাই করোসিভ জোন বা C5। সেটা হচ্ছে কি, যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটা হচ্ছে নদীর পাশে বা সমুদ্রের পাশে বা কোস্টাল এরিয়াতে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। হ্যাঁ, দুইটাকে যদি আমি একসাথে মিলাই ফেলি, যেমন হচ্ছে অনেক ওই যে থাকে না, যেমন হচ্ছে ওই যে বিভিন্ন রিফাইনারি থাকে বা হচ্ছে বিভিন্ন হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি থাকে যেগুলো হচ্ছে একদম নদীর পাশে। হ্যাঁ, ওইসব জায়গাগুলোতে কিন্তু করোশন রেট অনেক হাই, এটাকে বলা হয় ভেরি হাই করোসিভ জোন। যেমন আমরা কি কোনো একটা উদাহরণ দিতে পারি এটা কোথায় আছে এরকম? কেউ, এনিওয়ান? জি, যেমন এখন বঙ্গবন্ধু ইকোনমিক জোন অথবা মিরেশ্বরা ইকোনমিক জোনের যে ফ্যাক্টরি গুলো হচ্ছে, ওগুলো হচ্ছে ভেরি হাই করোসিভ জোনে। ভেরি হাই সুপার করোসিভ জোন, কারণ কি পেট্রোকেমিক্যাল। ওইখানে, হ্যাঁ, সুপার পেট্রোকেমিক্যাল যেটা, এগুলা মানে সাপোজ আমি যদি ধরে নেই যে কর্ণফুলী নদীর আশেপাশে বা ঢাকার এদিকে বুড়িগঙ্গা নদীর আশেপাশে অথবা হচ্ছে মেঘনা নদীর আশেপাশে যে ইগুলা আছে, রিফাইনারি বলি বা অন্যান্য যে ইন্ডাস্ট্রি গুলা বলি, এগুলা কিন্তু ভেরি হাই করোসিভ জোনের মধ্যে আছে। হ্যাঁ, কারণ ওইখানে হচ্ছে এক কেমিক্যাল আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল ফিউম, কেমিক্যাল, এভরিথিং ইজ দেয়ার, অ্যান্ড অলসো দেয়ার ইজ ওয়াটার। হ্যাঁ, একসাথে। আর যেগুলো হচ্ছে সমুদ্রের পারে, যেমন যেটা হচ্ছে এক্সট্রিম এনভায়রনমেন্ট, অফশোর এরিয়া যেটা বলতেছি। হ্যাঁ, এক্সট্রিম এনভায়রনমেন্ট যেটা হচ্ছে আমরা যেমন দেখি যে অফশোর মানে যে স্ট্রাকচার গুলা একদম সমুদ্রের মধ্যে বা সমুদ্রের পারে, পোর্ট হতে পারে, এই জায়গাগুলা কিন্তু ভেরি এক্সট্রিম এনভায়রনমেন্ট। বা সমুদ্রে যে জাহাজগুলা চলে, হ্যাঁ, সমুদ্রের মধ্যে যে জাহাজগুলা চলে,
এগুলা কিন্তু ভেরি এক্সট্রিম এনভায়রনমেন্টের মধ্যে থাকে। তো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি যে কোথায় কোন এনভায়রনমেন্টে আসলে করোশন রেটটা বেশি হবে, কোন এনভায়রনমেন্টে করোশন রেটটা কম হবে। সেই অনুযায়ী কিন্তু আমরা যখন হয়তো কোটিং বা পেইন্ট সাজেস্ট করব, হ্যাঁ, তখন হচ্ছে আমরা ওইভাবে সাজেস্ট করব যে আপনার যে স্ট্রাকচারটা আছে, বা আমি যদি জাহাজের কথা বলি বা কোনো স্ট্রাকচারের কথা বলি, সেই স্ট্রাকচারটা আসলে কোথায় আছে সেটার উপরে ডিপেন্ড করে আমি বুঝবো যে হ্যাঁ, এই যেহেতু এনভায়রনমেন্টটা এরকম, এটা কি C1 এর মধ্যে পড়ছে, না C3 এর মধ্যে পড়ছে, না C5 এর মধ্যে পড়ছে। এইটা অ্যাসেস করে তারপরে হচ্ছে আমরা সেখানে ওইভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা করোশনকে কিভাবে কন্ট্রোল করতে পারি। করোশন কন্ট্রোল করার জন্য আমাদের আসলে অনেক ধরনের সিস্টেম আছে। সিস্টেমগুলো কিরকম হতে পারে যে আমরা করোশন প্রিভেন্ট, মানে যখন ডিজাইন করব কোনো একটা স্ট্রাকচার, হ্যাঁ, তখন এটাকে আমরা করোশন প্রিভেন্টিভ ডিজাইন করব। করোশন প্রিভেন্টিভ ডিজাইন মানে যে আমরা ওখানে স্টিলের পরিমাণ কম রাখবো, যেসব জায়গায় যে করোসিভ ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলা হচ্ছে আমরা ওইভাবে ইউজ করব না। তারপরে একটা আছে করোশন ইনহিবিটর। করোশন ইনহিবিটর হচ্ছে যে এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টকে, মানে সাপোজ আমি যদি এরকম চিন্তা করি যে আমার ঘরের মধ্যে সাপোজ আমি একটা এসি রুমের মধ্যে আছি, ঠিক আছে, এসি রুমের মধ্যে আমি কিন্তু আমার এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করতে পারতেছি, এখানে আমি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারতেছি বা হিউমিডিটি কন্ট্রোল করতে পারতেছি, বাট বাইরে কিন্তু আমি এটা পারতেছি না। হ্যাঁ, তো আমি ওইখানে যে স্ট্রাকচার গুলা তৈরি করতেছি সেই স্ট্রাকচার গুলাকে যদি আমি একটা এইরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখতে পারি, মানে এনভায়রনমেন্টটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা মানে ওই স্ট্রাকচারের করোশন থেকে আমরা বাঁচাতে পারবো। কিন্তু দ্যাট ইজ ভেরি কস্টলি, যেহেতু এনভায়রনমেন্টটাকে আসলে অল্টারেশন করা ইটস ভেরি ডিফিকাল্ট। এরপরে আরো আছে যে ওই অ্যান্টি করোসিভ ম্যাটেরিয়াল সিলেকশন, যে আমি এমন কিছু ম্যাটেরিয়াল সিলেকশন করব যে এখন সাপোজ আমি প্লাস্টিকের ম্যাটেরিয়াল করলাম, হ্যাঁ, প্লাস্টিকের ম্যাটেরিয়ালে করোশন হবে না, হ্যাঁ, তো এটাও করতে পারি। তারপরে ক্যাথোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশন নিয়ে আমরা আসবো, যে ক্যাথোডিক প্রোটেকশনের মাধ্যমেও আমরা করোশন কন্ট্রোল করতে পারি। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে করোশন প্রিভেনশন উইথ কি কোটিং, মানে আমাদের যেটা কাজ, যে আমরা মেইনলি কাজ করি কি, যে আমরা করোশনটা প্রিভেন্ট করি হচ্ছে কোটিং বা পেইন্টের মাধ্যমে। তো কোটিং বা পেইন্ট কিভাবে করোশনটাকে কন্ট্রোল করে, সেটা মানে করোশনটাকে প্রিভেন্ট করে, এটাই আমরা এখন একটু দেখব। আচ্ছা, কারো কি কোনো আইডিয়া আছে যে করোশনটা কোটিং কিভাবে করোশনকে প্রিভেন্ট করে? কেউ বলতে পারবে? একটা লেয়ার ফর্ম করে স্টিল সারফেসের উপরে, হেল্প করে যাতে অক্সিডাইজ না হয়, মানে আউটার অ্যাটমসফিয়ারের সাথে একটা ব্যারিয়ার তৈরি করে পেইন্টটা, বেসিক্যালি করোশন প্রিভেনশন থ্রু কোটিং। সো বেসিক্যালি এখানে পেইন্ট ওই রোলটা প্লে করে আর কি, একটা ব্যারিয়ার হিসাবে মেটালিক সারফেসের সাথে আউটার এনভায়রনমেন্টে। Okay, that's great. Anybody else? Okay, আমরা নিজেরাই দেখে নেই যে হাউ ইট ওয়ার্কস। বেসিক্যালি করোশন মানে কোটিং যেটা করে, কোটিং হচ্ছে তিন ভাবে কাজ করে। করোশন প্রিভেনশনের জন্য তিন ভাবে কাজ করে। একটাকে বলি আমরা হচ্ছে বেরিয়ার ইফেক্ট, একটাকে বলি ইনহিবিটর ইফেক্ট, আর একটা হচ্ছে গ্যালভানিক ইফেক্ট। তো তিনটা ইফেক্টই আমরা একটু ডিটেলে দেখবো যে কিভাবে কিভাবে কাজ করে। আমরা যদি ফার্স্টে দেখি যে বেরিয়ার প্রোটেকশন, এই মাসুদ যেটা বললো যে আমরা কি করি, যে স্টিলের উপরে আমরা একটা থিক একটা লেয়ার দিয়ে দিই পেইন্টের, যেটার কারণে বাইরের যে ময়েশ্চার বা হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন বা হচ্ছে ওয়াটার, এগুলা স্টিলের সাথে মানে স্টিলের সাথে এটা হচ্ছে কানেকশনটা অফ হয়ে যায়। দ্যাটস ওয়াই তখন যেটা হয় যে স্টিলের সাথে যখন এই কানেকশনটা অফ হয়ে যাবে, তখন ওই যে আমরা চারটা যে দেখছিলাম, যে অ্যানোড, ক্যাথোড, তারপরে হচ্ছে মেটালিক পাথওয়ে, হ্যাঁ, ইলেকট্রোলাইট, এই চারটার মধ্যে কিন্তু চারটার উপস্থিতি কিন্তু আর ওখানে থাকতেছে না।
যার ফলে যেটা হচ্ছে যে ওইখানে করোশনটা হচ্ছে না। এখন আমরা যে ব্যারিয়ার গুলা দেই কোটিং এর মাধ্যমে, হ্যাঁ, কোটিং এর মাধ্যমে যে ব্যারিয়ার গুলা দেই, সেই ব্যারিয়ার গুলা আসলে যেটা করে যে একটা সার্টেন টাইম পর্যন্ত এই ময়েশ্চারটাকে, মানে নর্মালি যেটা হয় এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে ময়েশ্চারটা হয়তো এখানে ডিরেক্টলি চলে আসছে, বাট এই ব্যারিয়ার কোটিংটা দেওয়ার কারণে ময়েশ্চারটা হচ্ছে কি এই একটা পাথ, মানে একটু জিগজ্যাগ ওয়েতে এসে তারপরে এই স্টিলের সাথে লাগতে হচ্ছে। ফলে এখানে কি হচ্ছে, একটা টাইম সে পাচ্ছে, স্টিলটা হচ্ছে একটা টাইম পাচ্ছে। আমরা যেরকম বলি না যে এই পেইন্টটা যদি আপনি লাগান তাহলে এটা হচ্ছে হয়তো 2 বছর ওয়ার্ক করবে, 3 বছর ওয়ার্ক করবে, 5 বছর ওয়ার্ক করবে। বেসিক্যালি হচ্ছে ডিপেন্ডস অন দা পেইন্ট, এটার মধ্যে কি পিগমেন্ট আছে, এটার মধ্যে মানে এটা আমরা কত থিকনেসে আসলে লাগাচ্ছি এটার উপরে আসলে ডিপেন্ড করে, বা কতগুলো লেয়ার দিচ্ছি। হ্যাঁ, তো আমার এখানে লেয়ারটা যত বেশি হবে বা হচ্ছে এটার ভিতরে যে ব্যারিয়ার পিগমেন্ট যেটা আছে এটা যত বেশি স্ট্রং হবে, তত কি হবে, এই ময়েশ্চারটাকে এই স্টিল পর্যন্ত আনতে এটা হচ্ছে বেশি টাইম নেবে। ঠিক আছে, যেমন আমরা ওই যে বিভিন্ন রকমের পেইন্ট যেটা দেখি যে গ্লাস প্লেক, এমআইও, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আমাদের আরো কিছু যে হাই বিল্ড যে ইপক্সি পেইন্ট গুলো আছে, এই হাই বিল্ড ইপক্সি পেইন্ট গুলো বেসিক্যালি এই ব্যারিয়ার প্রোটেকশন মেথডে কাজ করে। এরপরে আছে হচ্ছে ইনহিবিটর প্রোটেকশন। ইনহিবিটর প্রোটেকশনটা কি, যে বেসিক্যালি যেটা হয় যে এই কোটিং গুলা যেটা করে যে এখানে যে আমরা নিচে স্টিলের যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে দেখা যাচ্ছে না যে উপরে হচ্ছে কিছু লিফিং পিগমেন্ট, মানে এগুলাকে লিফিং পিগমেন্ট বলে, যে কিছু লিফিং পিগমেন্ট বা হচ্ছে একটা অক্সাইডের লেয়ার তৈরি করে এই স্টিলের উপরে। হ্যাঁ, এই ইনহিবিটিং পিগমেন্ট বা লিফিং পিগমেন্ট যেটাই বলি আমরা, এরকম একটা অক্সাইডের লেয়ার তৈরি করে, যার ফলে এইখানে ওই কি বলে এই ওয়াটার বা হচ্ছে অক্সিজেন বা ময়েশ্চার এগুলো আসলে ঢুকতে পারে না। এইভাবে হচ্ছে ইনহিবিটর প্রোটেকশনটা কাজ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্যালভানিক বা স্যাক্রিফিশিয়াল ইফেক্ট। গ্যালভানিক বা স্যাক্রিফিশিয়াল ইফেক্ট মানে হচ্ছে এখানে আমরা ওই যে কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে ওই গ্যালভানিক যে করোশনটা, হ্যাঁ, গ্যালভানিক করোশনে কি হচ্ছিল যে একটা ব্রাশ আর হচ্ছে আমরা আয়রন একসাথে জয়েন করে দিয়েছি, যেখানে কি হচ্ছে আয়রনটাতে কিন্তু রাস্ট হচ্ছে না, রাস্ট হচ্ছে কার, ব্রাশের। তো আমরা আমাদের কিছু যেমন পেইন্ট আছে, জিঙ্কের যে কোটিং আছে, জিঙ্ক অ্যানোড বা হচ্ছে আমরা যে এই যে জিঙ্ক সিলিকেট বলি বা হচ্ছে জিঙ্ক ক্রোমেট বলি, বা হচ্ছে আমাদের জিঙ্কের যে ইগুলো আছে, প্রাইমার গুলো আছে, সেই প্রাইমার গুলো বেসিক্যালি এই গ্যালভানিক বা স্যাক্রিফিশিয়াল ইফেক্ট হিসেবে কাজ করে। তো আমরা যখন কোনো একটা সারফেসের মধ্যে জিঙ্কের কোনো একটা প্রলেপ দিয়ে দিব, তখন জিঙ্কটা কি করবে, জিঙ্ক যেহেতু বেশি অ্যাক্টিভ ইয়ের থেকে, আমাদের আয়রনের থেকে বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে জিঙ্ক কি করবে, ও হচ্ছে এনভায়রনমেন্টের সাথে রিঅ্যাকশন করবে, নিজে হচ্ছে করোডেড হয়ে যাবে, কিন্তু নিজে করোডেড হয়ে আয়রনটাকে সে রক্ষা করবে। এইভাবে বা সে হচ্ছে নিজেকে স্যাক্রিফাইস করে আয়রনটাকে রক্ষা করবে। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে কি ফার্স্টে জিঙ্ক ক্রোমেট একটা প্রাইমার দিই, হ্যাঁ, বা হচ্ছে জিঙ্ক অ্যানোড দেওয়া হয় প্রাইমার হিসাবে। তো এই প্রাইমার গুলো বেসিক্যালি কাজ করে হচ্ছে স্যাক্রিফিশিয়াল হিসেবে। তারপরে যে স্যাক্রিফিশিয়াল অ্যানোড বা ক্যাথোডিক প্রোটেকশন, এটা ওই যারা মেরিনে কাজ করে বা হচ্ছে জাহাজে যারা দেখে, হ্যাঁ, জাহাজের মধ্যে এরকম অনেক দেখা যায় না যে জাহাজের পিছনে এরকম অনেক জিঙ্কের হচ্ছে লাগানো থাকে, বার লাগানো থাকে, দেখা যায় না? আচ্ছা, এই জিঙ্কের বার গুলা কেন লাগানো হয়, কেউ বলতে পারবে? কথা বোঝা যাচ্ছে না, একটু আবার। মানে জিঙ্ক ফার্স্টলি বিক্রিয়া করবে এটার সাথে আর কি, পানির মধ্যে যে বিক্রিয়াটা হয় সেটা জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, জিনিসটা মানে ও আগে ক্ষয় হবে, পরে ইয়াতে যে প্লেট বা বডি অন্য কিছু পরে রিঅ্যাকশন করবে। দ্যাটস কারেক্ট। তো যেটা হয় যে এই জিঙ্ক গুলা লাগানো হয় বিকজ এই জিঙ্ক যেহেতু আয়রনের থেকে বেশি
অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই কি করবে, জিঙ্ক হচ্ছে আগে পানির সাথে রিয়াকশন করবে, হ্যাঁ, এবং আয়রনটাকে সে বাঁচায় রাখবে। এরকম শুধু জিঙ্ক না, জিঙ্ক, অ্যালয় অ্যানোডস বা হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলাও লাগানো যায়। বাট অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়ামের থেকে জিঙ্কের প্রাইসটা একটু রিজনেবল বলে মানুষজন জিঙ্কই লাগায় বেশি, ঠিক আছে। তো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় এটা লাগাই দিতে পারি, বাট মানে ইনস্টলেশন করাটাও খুবই সিম্পল। বাট এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা হচ্ছে মানে এটা কিন্তু একটা ওয়েট ক্যারি করতেছে, এখানে কিন্তু আমি একটা জিঙ্কের ওয়েটটা যাচ্ছে, প্লাস হচ্ছে মানে যখন আমি অনেক বেশি জিঙ্ক লাগাতে যাব এটা অনেক কস্টলি হয়ে যাবে। ফলে দেখা যায় যে শুধুমাত্র জাহাজগুলোরও কিন্তু সব জায়গায় লাগায় না, জাহাজেরও জাস্ট পিছনের পোর্শনে যেখানে হচ্ছে করোশনের রেটটা বেশি ওই জায়গাগুলোতে লাগায়, এই যে ইয়ের আশেপাশে লাগায়, এই একদম পিছনের দিকে আর কি। ওকে, উই উইল টেক এ ব্রেক। হ্যাঁ, অনেকক্ষণ হলো, তো উই উইল টেক এ ব্রেক ফর কতক্ষণ, 5 মিনিট, এরপরে আবার শুরু করি নাকি? ভাই, ঠিক আছে। ওকে ওকে, 5 মিনিট ব্রেক। হ্যাঁ।
ওকে, আমরা কি আবার স্টার্ট করব? সবাই আছে? Yes, sir. Yes, sir. ওকে, আমরা এরপরে আবার একটা ভিডিও দেখব। কই গেল ভিডিওটা? মানে এরপরে আমাদের যে টপিকটা হচ্ছে কোটিং। হ্যাঁ, তো কোটিং গুলা কিভাবে তৈরি হয় বা কিভাবে ম্যানুফ্যাকচারিং হয় এটা নিয়ে আমরা ছোট একটা ভিডিও দেখব। এরপরে হচ্ছে আমরা কোটিং এর ডিটেলসে চলে যাব। আচ্ছা, এখন পর্যন্ত যে ইগুলা হয়েছে, মানে যে ডিসকাশন গুলা হয়েছে, এই ডিসকাশন সবাই বুঝেছি তো? কারো কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই মানে ডোন্ট হেজিটেট। আমরা চাইলে সেশনের পরে ওগুলো নিয়ে ডিসকাস করতে পারি। যদি কারো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখে রাখতে পারেন বা হচ্ছে নোট করে রাখতে পারেন, আমরা সেগুলো ডিসকাস করব। আসসালামু আলাইকুম। For coexistence of both humanity and nature. Chugoku Marine Paints opens up a new path of industrial development with quality and technologies. In marine, offshore, containers, and industrial fields. The exclusive products are being supplied all over the world through CMP Worldwide Network. Centered around the Hiroshima Technical Headquarters, worldwide R&D centers are continuing to research on technologies for a new future. Chugoku Marine Paints has adopted high-tech manufacturing and inspection equipment for all processes to guarantee the best quality. Production of paints is initiated by various inspections of raw materials. Raw materials that pass the inspection are stored in specific locations, such as a storage tank, and are transported to each mixing tank, depending on configurations when manufacturing. Input different raw materials in a mixing tank, including resins and solvents, according to the recipe, and perform by high-speed dispersion. Completely mixed semi-finished products are transported to the let-down tank through milling machines. Milling is a process that finally pulverizes solid ingredients in paint, and it is one of the main processes for storage stability and fine appearance of coatings. Grinded products go through a color matching process, which provides for display of uniform color to go into the aging process. Manufactured paints go through quality tests with different methods, including analysis of basic property of matters and ingredients. Products that pass the final quality test go through an automatic packaging process to be ready for delivery. Along with the final quality test, a barcode system when delivery allows for tracking of products being delivered.
the manufactured products are delivered to customers under strict inspections by our technical inspectors to guarantee the best product quality with functionalities exactly as designed. Chugoku Marine Paint CMP shop primers, which protect steel structures for shipbuilding, are optimized for their corrosion resistance, welding, and cutting. Seawater ballast tank takes up the largest area as a ship structure and is therefore crucial to the lifespan of a ship, safety, and the environment. Seawater ballast tank products of CMP, Banno, and Nova series are guaranteed to have the best functionality, as are not only suitable to IMO PSPC, but also have superior flexibility to withstand stress and fatigue from harsh sailing. In order to protect elegant exteriors of ships and offshore construction, appropriate solutions are needed. In order to transport of various chemical products, special coating shall be applied. Cargo tank coating lineup of CMP is done on more than 1,200 ships with its outstanding quality starting from 1971. The core of marine coating technology is anti-fouling paints. Anti-fouling coatings, which dissolve into water with self-polishing reaction, improves efficiency of ship's operation by preventing pollution on the underwater area of the ship. CMP's anti-fouling coatings minimizes attachment risk of marine organisms, and the newly launched barnacle-free products are changing paradigms for anti-fouling coatings with its dominant functionality of pollution prevention. Also, surface morphology of anti-fouling agent significantly affects the efficiency of ship operation. Smoother surface figuration, represented by roughness and wavelength, results in less friction resistance. CMP minimizes frictional characteristics of anti-fouling coatings through usage of its exclusive research equipment called a double cylinder. Low-friction products of CMP are providing noticeable fuel-saving effects as they are used on more than 800 ships. CMP specializes in supplying the world's best coating products with superlative achievements in its quality, technical service, and safety measures. Ahead of today's achievements, protect the environment and value of resources that generations to come will enjoy. Chugoku Marine Paints is leading coating technology for another 100 years to be technically innovating and challenging to the people and for the people. ওকে, আমরা যে ভিডিওটা দেখলাম সবাই তো আছে নাকি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, আমরা প্রেজেন্ট। ভাই, this was a very well put together video, ভাই। হ্যাঁ, this was a very well put together video, অনেক ইনফরমেটিভ ছিল। জি স্যার, আমরা প্রেজেন্ট আছি। ওকে, আচ্ছা, ওকে, আমরা এখন মিউট করে দেই। যেটা হচ্ছে যে আমরা এখানে যে এটা দেখলাম, মানে মেইনলি হচ্ছে যেটা আমার ফোকাস ছিল সেটা হচ্ছে প্রোডাকশন প্রসেস, যেটা যে এখানে যেটা দেখালো যে প্রোডাকশন প্রসেসটা কিভাবে কি হয়, যে র মেটেরিয়াল গুলা
নিয়ে তারপরে হচ্ছে সেটা বিভিন্ন মেশিনে যাওয়া, তারপরে ওটার যে ইন্সপেকশন গুলা এগুলা করে তারপরে হচ্ছে ডেলিভারি গুলা হওয়া। এখানে যদিও আমরা সিএমপির একটা ভিডিও দেখিয়েছি, বাট সেম প্রসেস কিন্তু আমাদের বার্জারের যে অন্যান্য প্রোডাক্ট গুলো আছে, আমাদের ফ্যাক্টরিতে যে এগুলা হয়, যে প্রসেস গুলো হয়, এই সেম প্রসেসই ফলো করা হয়। তো এই ভিডিও থেকে আমরা হয়তো একটু মানে যেহেতু আমরা সবাই সেলসে কাজ করি, তো ফ্যাক্টরিতে হয়তো ওইভাবে ভিজিট দেওয়া বা ফ্যাক্টরিতে কিভাবে কাজ করে এগুলা হয়তো ওইভাবে আমাদের জানা হয় না। তো এই জন্য আমি একটু জাস্ট একটা গ্ল্যান্স দেওয়ার চেষ্টা করলাম যে আসলে ফ্যাক্টরিতে কিভাবে কাজগুলো হয়, কি কি প্রসেসগুলো হয়। তো বেসিক্যালি এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোডিং, এটার বেসিক টেকনোলজি আর এটার অ্যাপ্লিকেশন গুলো। তো এখন আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ কোটিং বা পেইন্ট? পেইন্ট জিনিসটা আসলে কি? এনিবডি? পেইন্ট বলতে আমরা কি বুঝি ইন এ জেনারেল সেন্স? By paint is a protective coating, the simplest terms. Protective form of Okay. Okay. Anybody else? Sir, Hmm. coating is a kind of chemical substance which is normally used to protect the surface of some things. Okay, very good answer. Paint is something which protects metallic something from corrosion, and it also makes the decorative something. That's fine. That's also very good answer. Anything else? Paint is emulsion containing pigments, adhesive. Okay, that's fine. আচ্ছা, মোটামুটি যারা যেটা বললো মোটামুটি সবই ঠিক আছে। হ্যাঁ, ইন এ জেনারেল সেন্স, মানে এক একজন হয়তো এক এক দিক থেকে বলছে, বাট ইন এ জেনারেল সেন্স আমরা যেটা বলি যে পেইন্ট হচ্ছে is a liquid material containing pigment which when applied to a substrate forms coherent adherent film with protective, decorative or specific technical properties. মানে হচ্ছে মানে আপনারা যে ডেফিনেশন গুলো দিলেন বেসিক্যালি ওই সবগুলাকে যদি আমি কম্বাইন করি যে এটা হচ্ছে একটা লিকুইড ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে যখন এটা কোনো একটা সারফেসের উপরে অ্যাপ্লাই করা হয় এটা হচ্ছে একটা ফিল্ম তৈরি করে। যেই ফিল্মটা কি করে, যেই ফিল্মটা হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট থেকে আমার যে সাবস্ট্রেটটা আছে যেটার উপরে অ্যাপ্লাই করলাম সেটাকে রক্ষা করে, মানে সেটাকে প্রোটেকশন দেয় এবং একটা ডেকোরেটিভ, মানে যেহেতু এখানে কালারের ব্যাপার আছে তো এখানে একটা ডেকোরেটিভ জিনিস হিসেবে কাজ করে। আর হচ্ছে যদি কোনো অন্য কোনো টেকনিক্যাল প্রপার্টি দরকার হয়, যেমন আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলাম যে অ্যান্টি ফলিং পেইন্ট, তো এইরকম টাইপের একটা টেকনিক্যাল প্রপার্টি গুলাও এটার মধ্যে থাকে। হ্যাঁ, এবং এটার মধ্যে কি পিগমেন্ট থাকে। আমরা যদি অন্যভাবেও বলি যে এ ক্লিয়ার অর পিগমেন্টেড ফিল্ম ফর্মিং ম্যাটেরিয়াল that protects the surface to which it's applied from the effects of the environment. মানে এনভায়রনমেন্টের ইফেক্ট থেকে যে জিনিসটা হচ্ছে কি, মানে যে ম্যাটেরিয়ালটা বা যে কোটিংটা মানে এনভায়রনমেন্টাল ইফেক্ট থেকে আমার যে সাবস্ট্রেট যেটাতে আমি অ্যাপ্লাই করলাম সেটাকে রক্ষা করে, সেটাই হচ্ছে পেইন্ট। তো পেইন্টের মধ্যে বেসিক্যালি কি কি থাকে? পেইন্টের মধ্যে বেসিক্যালি হচ্ছে 4 থেকে 5টা হচ্ছে থাকে ম্যাটেরিয়াল থাকে। বেসিক্যালি ইন এ বিগার সেন্স দেয়ার ইজ বাইন্ডার বা রেজিন, তারপরে থাকে সলভেন্ট, পিগমেন্ট, অ্যাডিটিভ আর হচ্ছে এক্সটেন্ডার। হ্যাঁ, এই 5 ধরনের জিনিস থাকে। নর্মালি যেটা হয় আমরা এই যে পাশের যে ছবিটা দেখতে পাচ্ছি যে রেজিন এবং সলভেন্ট এই দুইটাকে আমরা কি করি, মিক্স করি। মিক্স করার পরে এখানে যেটা হয় ওই মানে মিক্স করার পরে যেটা হয় ওটাকে বলা হয় ভেহিকল। বেসিক্যালি ওইটাই আমাদের বেসিক পেইন্ট। এই সলভেন্ট আর রেজিন মিক্স করার পরে যে জিনিস পাই এটাই হচ্ছে বেসিক পেইন্ট। এই বেসিক পেইন্টের মধ্যে আমরা কি করি, পিগমেন্ট মিক্স করি। পিগমেন্টটা কি হতে পারে? পিগমেন্টটা হচ্ছে কালার পিগমেন্ট হতে পারে বা হচ্ছে পিগমেন্টটা হচ্ছে অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স যোগ করা। হ্যাঁ, যে আমি কোন কালারের পেইন্ট বানাবো বা কোন টাইপের পেইন্ট বানাবো, এইগুলা হচ্ছে নির্ধারণ করে কে, পিগমেন্ট। তো
তো পিগমেন্ট আর ভেহিকেল এই দুইটা যখন আমি মিক্স করি তখন আমাদের হয়ে যায় পেইন্ট। তো আমরা এগুলাকে একটু ডিটেলে দেখি যে হোয়াট ইজ বাইন্ডার বা রেজিন। তো বাইন্ডার বা রেজিন যেটা, সেটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে ব্যাকবোন অফ এ কোটিং। হ্যাঁ, ব্যাকবোন মানে হচ্ছে বেসিক্যালি এইটাই একটা কোটিং। আমরা যেমন বলি না যে অ্যালকিড রেজিন, ইপক্সি রেজিন, পলিউরিথিন রেজিন। হ্যাঁ, এই যে পেইন্ট গুলা যে আমরা বলি যে অ্যালকিড পেইন্ট, ইপক্সি পেইন্ট, পলিউরিথিন পেইন্ট বা অন্য যে কোনো ধরনের পেইন্ট, এই পেইন্ট গুলা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে এই আমি কোন ধরনের রেজিন বা বাইন্ডার আমি ব্যবহার করছি। ঠিক আছে, তো দিস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কোটিং। তারপরে কি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের পলিমার দিয়ে এটা তৈরি করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন ধরনের পলিমার। তারপরে কোনো একটা কোটিং এর যে বেসিক যে প্রপার্টি গুলা, হ্যাঁ, বেসিক প্রপার্টি গুলা হচ্ছে ডিফাইন করা হচ্ছে এই রেজিন। যেমন এই কোনো একটা কিউরিং মেকানিজম, এটা কি ধরনের, কিভাবে অ্যাপ্লাই করা হবে, কিভাবে এটা কিউর হবে, তারপরে এটা কি ধরনের প্রোটেকশন দিবে, সবকিছু কিন্তু ডিপেন্ড করে বাইন্ডার বা রেজিনের উপরে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা ফিল্ম ফরমেশন বা হচ্ছে যে অ্যাডিশন, এই জিনিসগুলোও কিন্তু ডিপেন্ড করে এই রেজিনের উপরে। তো রেজিনের সাথে আমরা যেটা দিই সেটা হচ্ছে সলভেন্ট। সলভেন্টটা হচ্ছে কি বেসিক্যালি আমরা যেমন দেখি থিনার। হ্যাঁ, আমরা যখন পেইন্ট অ্যাপ্লাই করি, পেইন্ট অ্যাপ্লাই করার সময় আমরা কি করি, কিছু থিনার মিক্স করে নিই। তো থিনারটা মিক্স করার কারণ কি, আমাদের যে পেইন্ট গুলা আছে সেই পেইন্ট গুলাকে একটু ডিলিউট করে নেওয়া, এটাকে হচ্ছে পেইন্টটা যেন আমরা আরো স্মুথলি অ্যাপ্লাই করতে পারি, এই জন্য। তো থিনার ইজ ওয়ান কাইন্ড অফ সলভেন্ট। বেসিক্যালি আমি যেটা বললাম যে রেজিনের সাথে কি করা হয়, সলভেন্ট মিক্স করার পরে আমাদের বেসিক পেইন্টটা হয়। এখানে যেরকম আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি অ্যালকিড রেজিনের সাথে সলভেন্ট মিক্স করা হয়েছে। বেসিক্যালি হচ্ছে আমাদের যে রেজিন গুলা থাকে, রেজিন গুলা হচ্ছে সলিড ফর্মে থাকে। হ্যাঁ, আমরা এই যে একটু আগে যে রেজিনটা দেখলাম অ্যালকিড রেজিন, এটা কিন্তু একটা সলিড ম্যাটেরিয়াল। তো সলিড ম্যাটেরিয়ালটাকে তো আমি ডিরেক্টলি কোনো একটা সারফেসে অ্যাপ্লাই করতে পারবো না। তো এটাকে অ্যাপ্লিকেবল করার জন্য, এটাকে যেন আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারি, এই জন্য এটাকে সলভেন্টের মধ্যে কি করা হয়, এটাকে গুলানো হয়। ঠিক আছে, তো সলভেন্টের মধ্যে গুলানোর পরে আমরা হচ্ছে পেইন্টটা পাই। তো এই সলভেন্টের বেসিক্যালি এটা ছাড়া কিন্তু আর কোনো কাজ নাই। এটা কিন্তু আমি যখন পেইন্টটা অ্যাপ্লাই করি, এই সলভেন্ট গুলা কিন্তু উড়ে চলে যায়। শুধু যে আমার সলিড যে পোর্শন গুলা থাকে, সলিড পোর্শনটা হচ্ছে কি হয়, আমার ইয়ের সাথে লেগে যায়। যে সারফেসটা থাকে সেই সারফেসে হচ্ছে কিন্তু আমার সলিড পোর্শন গুলা থাকে। এই সলভেন্ট যেটা, এটা কিন্তু আর থাকে না। তো এখন এই সলভেন্টটা হচ্ছে কি করে, ডিপেন্ড করে, মানে এক একটা পেইন্টের ক্ষেত্রে এক এক ধরনের সলভেন্ট আমরা ব্যবহার করি। এর কারণ কি, কারণ হচ্ছে অ্যালকিড যে রেজিনটা, এই রেজিনটা হচ্ছে সাপোজ যে ধরনের সলভেন্টের মধ্যে মিক্স হয়, ইপক্সি রেজিনটা কিন্তু সেম ধরনের সলভেন্টের মধ্যে মিক্স হবে না। এই জন্য আমরা ইপক্সি পেইন্টের জন্য এক ধরনের থিনার ব্যবহার করি, অ্যালকিডের জন্য এক ধরনের থিনার ব্যবহার করি, পলিউরিথিনের জন্য আরেক ধরনের থিনার ব্যবহার করি। থিনারের এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু আসছে আমি কোন ধরনের সলভেন্ট ব্যবহার করতেছি, ওই পেইন্টের মধ্যে কোন ধরনের সলভেন্টটা দেয়া আছে ওইটার উপরে। তো সলভেন্টটা হচ্ছে বেসিক্যালি কাজে লাগতেছে কিসের জন্য, আমার বাইন্ডার বা রেজিন গুলাকে লিকুইফাই করার জন্য। এরপরে আমরা কি দিচ্ছি, পিগমেন্ট। হ্যাঁ, তো পিগমেন্টের যেটা কাজ সেটা হচ্ছে যে এটা হচ্ছে এই যে পেইন্টের যে কালার বা হাইডিং পাওয়ার যে ব্যাপারটা। হ্যাঁ, সলভেন্ট বা হচ্ছে মানে যে রেজিন গুলা বেসিক্যালি হচ্ছে ক্লিয়ার হয়। হ্যাঁ, রেজিনের কিন্তু কোনো কালার থাকে না। আমি যদি কোনো পিগমেন্ট না ব্যবহার করে, আমি যদি শুধু রেজিন দিয়ে সলভেন্ট দিয়ে আমি কোথাও অ্যাপ্লাই করে দেই, সেটা হয়তো আমার প্রোটেকশন দিবে, বাট ওটার মধ্যে কিন্তু কোনো কালার থাকবে না, ওটা কিন্তু কোনো হাইডিং পাওয়ার থাকবে না। হ্যাঁ, তো এই পিগমেন্ট গুলা হচ্ছে কি করে, এই হাইডিং পাওয়ার দেওয়া বা কালার দেওয়া, এইটা হচ্ছে কাজ করে। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা করোশন প্রিভেনশন করে। তো আমরা যে ধর অ্যান্টি করোসিভ যে পেইন্ট গুলা বলি, প্রাইমার বলি, বা যেগুলা হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে অ্যান্টি করোসিভ পিগমেন্ট ব্যবহার করা হয়, যেন আমার এই প্রাইমার মানে স্টিলটাকে যেন সে প্রোটেক্ট করে। আবার কিছু কিছু পিগমেন্ট আছে, যেমন অ্যান্টি ফলিং এর মধ্যে হচ্ছে বায়ো অ্যাক্টিভ পিগমেন্ট ব্যবহার করা হয়। আমরা ওই যে ভিডিওতেও দেখলাম যে অ্যান্টি ফলিং এর মধ্যে ওরা বায়োসাইড ব্যবহার করছে পিগমেন্ট হিসেবে। তো এইরকম এক একটা পেইন্টের ক্ষেত্রে এক এক ধরনের পিগমেন্ট আমরা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে জিঙ্ক যে কোটিং গুলা, হ্যাঁ, জিঙ্ক অ্যানোড, ওখানে কিন্তু জিঙ্ক দেওয়া থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের পিগমেন্ট দেওয়া থাকে।
তো এই যে জিনিসগুলা এটা হচ্ছে মানে পেইন্টের ক্যারেক্টারিস্টিক্স কে ডিফারেন্ট করে দেয় পিগমেন্টটা। এরপরে হচ্ছে অ্যাডিটিভস। অ্যাডিটিভসটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে খুবই অল্প পরিমাণে ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রোডাকশনটাকে ফ্যাসিলিটেট করার জন্য, বা অনেক সময় আমরা যেটা বলি না যে ড্রাইং টাইম, আমি কোনো একটা পেইন্ট যে করার পরে এটা যে শুকাবে, হ্যাঁ, এই শুকানোটাকে তাড়াতাড়ি যেন শুকায় এটা করা, বা হচ্ছে আমার এই অ্যাডিটিভস গুলা দিলে এটার মানে স্টোরেজ অ্যাবিলিটি, হ্যাঁ, এবং ফিল্ম ফরমেশনের যে এগুলা হচ্ছে এটা বাড়ায়। এই অ্যাডিটিভস গুলা বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাড করা হয়। এরপরে আছে হচ্ছে এক্সটেন্ডার্স। এক্সটেন্ডার্স গুলো হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে পাউডার। মানে আমরা অনেক সময় দেখি যে অনেক পেইন্ট আছে যেগুলো হচ্ছে মানে অনেক বেশি হচ্ছে লিকুইড, ওইগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় এই এক্সটেন্ডার গুলো ব্যবহার করে সেইখানে হচ্ছে মানে ওইটার মধ্যে সলিড পোর্শনটা বাড়াই। হ্যাঁ, এটার হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ বা অন্যান্য স্ট্রেংথ বাড়ানোর জন্য হচ্ছে এই এক্সটেন্ডার গুলো ব্যবহার করা হয়। আর আরেকটা মেইন আছে এক্সটেন্ডার ব্যবহারের, সেটা হচ্ছে এটা হচ্ছে র মেটেরিয়াল কস্টটাকে কমায় দেয়। হ্যাঁ, যে অনেক পেইন্ট আছে যেগুলো হয়তো মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পেইন্ট নিয়ে আসে, যেগুলো হচ্ছে অনেক পেইন্ট আছে যে আমরা যে পেইন্টটা দিচ্ছি সিমিলার পেইন্ট ওরা অনেক হাই ভলিউম সলিডে দিচ্ছে এবং ওটার প্রাইসটাও অনেক কম, এরকম আমরা পাই না। তো বেসিক্যালি ওইসব জায়গায় ওরা হয়তো এক্সটেন্ডার ইউজ করে, এই ধরনের পাউডারি ম্যাটেরিয়াল ইউজ করে এটার হচ্ছে ভলিউম সলিড বাড়ানো বা হচ্ছে এটার র মেটেরিয়াল কস্ট কমায় ওরা হচ্ছে প্রাইসটাও কমায় নিয়ে আসে। এরপরে আসতেছে ইউজ। হোয়াট ইজ দ্য বেসিক ইউজ অফ পেইন্ট? ওকে, আমি আবার একটু শুনতে চাই যে পেইন্টের আসলে ইউজ কি কি, মানে কি কি কারণে আমরা পেইন্ট ব্যবহার করি? মেইনলি দুইটা কারণে। ফার্স্ট হচ্ছে প্রোটেকশন, সেকেন্ড হচ্ছে ডেকোরেশন। ওকে, দ্যাটস টু বেসিক থিং। এরপর এটা হচ্ছে একদম বেসিক। এরপর এরপরে আর কিছু? It's protection from adverse effects of the environment and also used for making decorations. Okay, that's fine. আর কেউ কিছু অ্যাড করবে? আর কেউ কিছু অ্যাড করতে চান? কেন পেইন্ট আমরা ব্যবহার করি, কি কি কাজে লাগে পেইন্ট, মানে এই ডেকোরেশন আর হচ্ছে প্রোটেকশন, এই দুটো খুবই বেসিক। এছাড়াও আরো অনেক কাজ আছে। নাম্বার 1 হচ্ছে সেফটি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সেফটি সাইন গুলা দেই, রাস্তার মধ্যে বিভিন্ন রকমের কালার দেওয়া থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্নিং দেওয়া থাকে। ওয়ার্নিং দেওয়ার কাজে হচ্ছে সাপোজ আমি কোথাও রেড কালার করে দিলাম, দ্যাট ইজ ওয়ার্নিং, হ্যাঁ, যে ওইদিকে যাওয়া যাবে না। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন করা, হ্যাঁ, যে আইডেন্টিফাই করা যে কোনো একটা জিনিস আমি হয়তো একটা কালার করে দিলাম, সেটা হচ্ছে আমি ওই কালার দিয়ে এটাকে হচ্ছে আইডেন্টিফাই করি। তারপর হচ্ছে ক্যামোফ্ল্যাজ। ক্যামোফ্ল্যাজটা হচ্ছে বিশেষ করে এটা হচ্ছে আর্মি বা হচ্ছে মানে যখন যুদ্ধ হয় তখন হচ্ছে কি করে যে আর্মিদের এই যে পোশাকগুলা এরকম মানে সবুজ সবুজ কালার হয় কেন, বা ওদের যে গাড়ি বা হচ্ছে ট্যাঙ্ক এগুলোর কালারটা এরকম হয় কেন? এটার কারণ হচ্ছে ওরা যেন যুদ্ধের সময় কি করতে পারে, ওরা হচ্ছে লুকায় থাকতে পারে, যে এই কালারটা মানে এমন ভাবে তৈরি করা যে ওরা যদি বন জঙ্গলের মধ্যে লুকায় থাকে তাহলে যেন ওদেরকে না দেখা যায়। এটা হচ্ছে ক্যামোফ্ল্যাজ। তারপরে হচ্ছে ইজ অফ ক্লিনিং, যে আমি কোথাও যদি পেইন্ট করি সেখানে হচ্ছে আমাদের ক্লিনিংটা ইজি হয়। তারপরে যেটা অলরেডি সবাই বলে ফেলেছে যে প্রোটেকশন, করোশন প্রোটেকশন হচ্ছে ওয়ান অফ দ্য বেসিক থিং which paint is doing. তারপরে হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট ফলিং, তারপরে প্রোটেকশন এগেইনস্ট কন্টামিনেশন, তারপরে কি অ্যাব্রাশন রেজিস্ট্যান্স, নিউক্লিয়ার ডিকন্টামিনেশন, বিভিন্ন ধরনের কাজে হচ্ছে পেইন্ট ব্যবহার করা হয়। এরপরে আমরা আসতেছি টাইপস অফ পেইন্ট। আসলে টাইপস অফ পেইন্ট অনেক ধরনের হয়, হ্যাঁ।
অনেক ধরনের পেইন্ট আছে, যেমন ফার্স্টলি আমরা হচ্ছে যদি করি যে বাইন্ডার বা রেজিনের যে টাইপ, সেটার উপরে বেস করে যদি আমি বলি, তাহলে হচ্ছে পেইন্ট বেসিক্যালি দুই রকম, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। আমরা যেমন কেমিস্ট্রিতে পড়েছি না যে অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি ছিল? অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে ডিফারেন্স কি ছিল? Difference of uses carbon. কার্বন। হ্যাঁ, তো কার্বনটা হচ্ছে মেইনলি দ্য থিং, যে আমরা যেটা অর্গানিক কেমিস্ট্রি বলি সেটা হচ্ছে যে কার্বন দিয়ে তৈরি যে জিনিসগুলা বা যে কেমিস্ট্রি, এটাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি হচ্ছে যে কার্বন ছাড়া অন্যান্য। জি, কেউ কিছু বলছিল? কার্বন এন্ড হাইড্রোজেন। কার্বন এন্ড হাইড্রোজেন, হাইড্রোকার্বন আর কি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে কার্বন দিয়ে তৈরি যে বাইন্ডার গুলা বা যে রেজিন গুলা, হ্যাঁ, এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে অর্গানিক কোটিং। আর যেসব কোটিং গুলা হচ্ছে কার্বন দিয়ে তৈরি না, যেমন জিঙ্ক, হ্যাঁ, ইনঅর্গানিক বাইন্ডার যেমন হচ্ছে জিঙ্ক, সিলিকন বা অন্যান্য মেটালিক যে কোটিং গুলো আছে, এগুলাকে আমরা বলতেছি ইনঅর্গানিক কোটিং। হ্যাঁ, তো মোস্টলি মানে আমরা তো সেই 2000-3000 বছর আগেও কিন্তু পেইন্ট ছিল। হ্যাঁ, তখন কিন্তু এই যে ইন্ডাস্ট্রি ছিল না, মানুষজন এই যে বাইন্ডার রেজিন এগুলো কিনতো না, তখন হচ্ছে মানুষ পেইন্ট কিভাবে বানাইতো? তখন বানাতো হচ্ছে এই যে গাছের পাতা, তারপরে বাকল, এগুলা থেকে কিন্তু তারা হচ্ছে পেইন্ট তৈরি করতো। তো এই পেইন্ট গুলাও কিন্তু ছিল কি অর্গানিক পেইন্ট। হ্যাঁ, বেসিক্যালি আফটার মানে 1900 সালের পর থেকে হচ্ছে বেসিক্যালি এগুলা হচ্ছে ওই কেমিক্যালি করা গেছে আর কি। আফটার মানে যে হাইড্রোকার্বন যখন হচ্ছে আবিষ্কার হয়েছে, হাইড্রোকার্বন আবিষ্কার হওয়া বা অর্গানিক কেমিস্ট্রি আবিষ্কার হওয়ার পর থেকে বেসিক্যালি এই পেইন্ট নিয়ে কাজ করা শুরু হয়েছে। তো আমরা এটা কিন্তু দেখবো যে ম্যাক্সিমাম পেইন্ট ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এটা কিন্তু 1900 সালের পর থেকে গ্রো করছে সবচেয়ে বেশি, বিকজ এরপর ওই টাইমের পর থেকে হচ্ছে এই ল্যাবে এই পেইন্ট গুলা বানানো সম্ভব হয়েছে। তো আগেকার যে পেইন্ট গুলা ছিল সেগুলো সবই ছিল অর্গানিক, বাট এখন হচ্ছে ইনঅর্গানিক অনেক পেইন্ট আছে, যেমন সিলিকন, জিঙ্ক, এগুলা থেকেও আমরা পেইন্ট বানাচ্ছি। ওকে, কেউ কি কিছু বলছিল? জি, বুঝি নাই। নীল চাষের কথা বলছিলাম। নীল দিয়ে ম্যাক্সিমাম রং। হ্যাঁ, নীল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীল দিয়ে করতো। বেসিক্যালি মানে এই যে এই উপমহাদেশে নীল চাষ বন্ধ হওয়ার পিছনে একটা বড় ছিল হচ্ছে এই অর্গানিক ওয়েতে কালার তৈরি করার যে প্রসেসটা, এটা আবিষ্কার হওয়ার পর থেকে কিন্তু এই যে উপমহাদেশে নীল চাষ বন্ধ হয়ে গেছে। তো এটা আমাদের জন্য, মানে আমাদের উপমহাদেশের জন্য অবভিয়াসলি একটা বড় একটা ব্লেসিং ছিল বলা যায়। হ্যাঁ, এরপরে আমরা টাইপ অফ পেইন্ট হচ্ছে আমরা বলতে পারি বা কিউরিং টাইপের উপরে। ওটা ছিল অর্গানিক, ইনঅর্গানিক। এরপরে হচ্ছে কিউরিং টাইপ, যে আমার পেইন্ট গুলা কিভাবে কিউর হচ্ছে সেটার উপরে বেস করে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলি হচ্ছে আমরা ফিজিক্যালি ড্রাইং পেইন্ট, আর একটাকে বলি হচ্ছে কেমিক্যালি কিউরিং পেইন্ট। হ্যাঁ, ফিজিক্যালি ড্রাইং পেইন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা নর্মালি যে পেইন্ট গুলা, সাপোজ আমি সিঙ্গেল কম্পোনেন্ট যে পেইন্ট গুলা হয়, হ্যাঁ, সিঙ্গেল কম্পোনেন্ট পেইন্ট গুলো, এটা যেটা করি যে আমরা পেইন্টের ডিব্বাটা খুলে কোনো একটা সারফেসে মেরে দিই, মারার পরে ওইটা অটোমেটিক্যালি ওখানে কিউর হয়ে যায়, মানে সলভেন্ট গুলো উড়ে চলে যায়, ও ওখানে বসে যায়, শেষ। আর কেমিক্যালি কিউরিং পেইন্ট কোনগুলা? যেগুলো হচ্ছে ডাবল কম্পোনেন্ট বা ট্রিপল কম্পোনেন্ট থাকে। সেটা হচ্ছে যে আমি যখন ওই কম্পোনেন্ট গুলোকে মিক্স করার পরে ওইখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, রিয়াকশন হওয়ার পরে বেসিক্যালি পেইন্টটা তৈরি হয়, তারপরে হচ্ছে ওইটাকে আমরা অ্যাপ্লাই করি। যেমন ইপক্সি বলি, পলিউরিথিন বলি, এই পেইন্ট গুলো হচ্ছে কি কেমিক্যালি কিউরিং পেইন্ট। হ্যাঁ, আর ফিজিক্যালি ড্রাইং পেইন্ট কোনগুলা, সেগুলো আমি দেখবো যে কোনগুলো হচ্ছে ফিজিক্যালি ড্রাইং, কোনগুলো হচ্ছে কেমিক্যালি কিউরিং।
এরপরে যেটা আমরা একটু কম্প্যারিজন দেখি যে ফিজিক্যালি ড্রাইং পেইন্ট আর কেমিক্যালি কিউরিং পেইন্টের মধ্যে আসলে কম্প্যারিজনটা কি। ফিজিক্যালি ড্রাইং পেইন্ট গুলা নর্মালি হয় রিভার্সিবল। রিভার্সিবল বলতে যে কোনো একটা কোটিং যেটাকে মানে আমি একবার পেইন্টটা করে ফেললাম, করার পরে ওইখানে যদি আমি মানে পেইন্টটা করার পরে কি হলো, ওইখান থেকে সলভেন্ট গুলো উড়ে চলে গেল। এই সলভেন্ট গুলো উড়ে চলে যাবার পরে ওইখানে যদি আমি আবার সলভেন্ট দেই, মানে থিনার যদি দেই, তাহলে ওই পেইন্ট গুলা কি করবে, আবার আগের ফর্মে ব্যাক করবে। দ্যাট মিনস ইট ইজ রিভার্সিবল। মানে আমরা নর্মালি যেটা দেখি যে অ্যালকিড যে পেইন্ট গুলা বা এনামেল পেইন্ট যেটা বলি, সেগুলা কিন্তু থিনার দিলে ওইখান থেকে পেইন্ট উঠে চলে আসে, তাই না? এর কারণ হচ্ছে ওইটা আবার সেই তার লিকুইড ফর্মে ফিরে যায়। বাট ইপক্সি পেইন্ট বা পলিউরিথিন পেইন্ট যেগুলো হচ্ছে কেমিক্যালি কিউরিং পেইন্ট, সেই পেইন্ট গুলা কিন্তু আমি একবার যদি পেইন্ট করে ফেলি সেটা আর আগের ফিরে আসে না। বিকজ কি, এটার মধ্যে দুইটা কম্পোনেন্ট ছিল, দুইটা মিলে একটা আলাদা কম্পোনেন্ট হয়েছে। ওটাকে কিন্তু আমি চাইলেই দুইটা আলাদা কম্পোনেন্ট হিসেবে ভাগ করতে পারবো না। সো ইট ইজ নন রিভার্সিবল। এরপরে হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক বলতে হচ্ছে যে এটা হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে কি হয়, এটা হচ্ছে মানে এক্সট্রাকশন বা হচ্ছে কম্প্রেশন এটা হয়। বাট কেমিক্যালি কিউরিং পেইন্ট গুলো থার্মোপ্লাস্টিক হয় না। এটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় আমরা যেটা বলি যে যেসব জায়গাগুলোতে হিট জেনারেট হয় সেই সব জায়গাগুলোতে আমরা ইপক্সি পেইন্ট সাজেস্ট করি না। কারণ হচ্ছে কি, কারণ এটা হচ্ছে হিটের সাথে এটা হচ্ছে এক্সপান্ড করে না। বাট ফিজিক্যালি ড্রয়িং যে পেইন্ট গুলো, এগুলো হচ্ছে হিটের সাথে এক্সপান্ড করে। এরপরে আছে কি, নট রেজিস্ট্যান্স টু সলভেন্ট। সলভেন্টের সাথে এটা রেজিস্ট্যান্স নাই। একটু আগেই বলছি যে এটা হচ্ছে এটার মধ্যে যদি আমি সলভেন্ট দেই তাহলে কি হবে, এই পেইন্টটা উঠে চলে আসবে। এটা কিন্তু সলভেন্টকে সে রেজিস্ট্যান্ট করতে পারে না। বাট কেমিক্যালি কিউরিং পেইন্ট গুলো হচ্ছে সলভেন্টকে রেজিস্ট করতে পারে। আর ফিজিক্যালি ড্রাইং পেইন্ট গুলো হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, কারণ এটা হচ্ছে খুবই সিম্পল প্রসেস যে আমি একটা পেইন্ট দিলাম, পেইন্টের থেকে সলভেন্ট গুলো উড়ে চলে গেল, এটা বসে গেল, শেষ। বাট কেমিক্যাল কিউরিং যেটা, এটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বিকজ মানে এখানে যেহেতু একটা কেমিক্যাল রিয়াকশন আছে, তো কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য একটা সার্টেন টেম্পারেচার লাগে। কিছু কিছু পেইন্ট আছে যেটা হচ্ছে একটা সার্টেন টেম্পারেচারে না গেলে ওইটা ফিল্ম ফর্মেশন হয় না। হ্যাঁ, কিছু কিছু আছে পেইন্ট আছে যে একটা সার্টেন টেম্পারেচার ছাড়া ওটা ফিল্ম ফর্মেশন হবে না। আর ইয়ের ক্ষেত্রে হচ্ছে নো ম্যাক্সিমাম রিকর্ড ইন্টারভাল, মানে ফিজিক্যালি ড্রাইং যে পেইন্ট গুলা, এগুলোর ক্ষেত্রে কোনো রিকর্ড ইন্টারভাল থাকে না। আর কেমিক্যালি কিউরিং এর মধ্যে হচ্ছে রিকর্ড ইন্টারভাল থাকে এবং পট লাইফ বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আমি একবার যখন মিক্স করে ফেলবো, মিক্স করার পরে একটা সার্টেন টাইমের মধ্যে আমাকে কিন্তু এই কেমিক্যালি কিউরিং পেইন্ট গুলা আমাকে অবশ্যই কি করতে হবে, অ্যাপ্লাই করে ফেলতে হবে। যদি সেই টাইমটা চলে যায় তাহলে আমি আর এটা অ্যাপ্লাই করতে পারবো না। এরপরে আমরা একটু ফ্যামিলি ট্রি দেখি যে কোনগুলা কেমিক্যালি কিউরিং পেইন্ট আর কোনগুলা ফিজিক্যালি ড্রাইং পেইন্ট। এই পাশে আমরা যেটা দেখতেছি যে ফিজিক্যালি ড্রাইং পেইন্ট কোনগুলা, যেমন ক্লোরিনেটেড রাবার, অ্যাক্রিলিক, ভিনাইল, ইমালশন, অ্যালকিড, বিটুমিনাস, এই পেইন্ট গুলা হচ্ছে ফিজিক্যালি ড্রাইং পেইন্ট। মানে এগুলো হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্ট থাকে, এগুলা আমরা জাস্ট কোটা খুলবো, থিনার মিক্স করবো, অ্যাপ্লাই করে দিব, শেষ। বাট কেমিক্যালি কিউরিং যে পেইন্ট গুলা, যেমন পলিসিলাক্সিন, ফ্লোরোপলিমার, ইপক্সি, পলিউরেথিন, জিঙ্ক সিলিকেট, সিলিকন, এই পেইন্ট গুলা কিন্তু আবার ডাবল কম্পোনেন্ট থাকবে। এই পেইন্ট গুলাকে কি করতে হবে, কেমিক্যালি কিউর করতে হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বন্ডিং মেকানিজম, কিভাবে পেইন্ট গুলা বন্ডিং হয়, পেইন্টের বন্ডিং গুলা হচ্ছে। হ্যাঁ, যে কোন টাইপের পেইন্ট কোন ধরনের বন্ডিং হচ্ছে। তো মেইনলি বন্ডিংটা হয় 3 রকমের। হ্যাঁ, 3 রকমের বন্ডিং নিয়ে আমি দেখবো। নাম্বার 1 হচ্ছে সলভেন্ট বন্ড, ফিজিক্যাল ড্রাইং। তো ফিজিক্যাল ড্রাইংটা কিভাবে হয়, এখানে যেরকম দেখা যাচ্ছে যে এখানে যেমন দেখা যাচ্ছে যে এই যে বাইন্ডার মলিকুল, আমি এখানে যে ওয়েট ফিল্ম, এখানে হচ্ছে আমি বাম পাশে যেটা দেখতেছি যে এখানে হচ্ছে একটু থিক, এই মোটা, এখানে হচ্ছে আমি কি করছি, পেইন্টটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে একটা সার্টেন টাইম যেতে যেতে কি হচ্ছে, এখানে যে সলভেন্ট গুলো আছে এই সলভেন্ট গুলা উড়ে চলে যাচ্ছে, আমার ফিল্মটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, ড্রাই ফিল্ম হয়ে যাচ্ছে।
তো এইভাবে হচ্ছে কি হচ্ছে ফিজিক্যালি ড্রাইং পেইন্ট গুলা জাস্ট কি করতেছি আমি অ্যাপ্লাই করতেছি, সলভেন্ট গুলা উড়ে চলে যাচ্ছে, আমার বাইন্ডার যে মলিকুল গুলো আছে এগুলা আমার প্লেটের উপরে বসে যাচ্ছে। শেষ। এরপরে সেকেন্ড যেভাবে হয় যে বন্ডিং মেকানিজমটা অক্সিডেশনের মাধ্যমে হয়। বিশেষ করে অ্যালকিড যে পেইন্টটা আছে, অ্যালকিড পেইন্টটা হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে বন্ডিংটা হয়। এটা কি হয় যে আমার বাইন্ডার যে মলিকুলগুলো আছে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এখান থেকে যে সলভেন্ট গুলো আছে সলভেন্ট গুলো উড়ে যাবে, আর বাতাসে যে অক্সিজেন আছে অক্সিজেন গুলো এই ফিল্মের মধ্যে কি করবে পেনিট্রেট করবে। এই অক্সিজেনের সাথে এই বাইন্ডার মলিকুল যেগুলো আছে এগুলোর রিয়াকশন হবে, আস্তে আস্তে এখানে একটা ফিল্ম তৈরি হবে। ঠিক আছে, এরপর হচ্ছে টু কম্পোনেন্ট কিউরিং। টু কম্পোনেন্ট কিউরিং কোনগুলো, যে এখানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকবে, আগে বলছি যে একটা হচ্ছে বেস কম্পোনেন্ট আর একটা হচ্ছে কিউরিং এজেন্ট বা হার্ডেনার, যেটাই বলি না কেন। মানে বেজের সাথে আমরা হচ্ছে কি করব হার্ডেনারটা মিক্স করব। বেজের সাথে হার্ডেনারটা মিক্স করার পরে যেটা হবে এদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হইতে থাকবে। আর ইন দা মিন টাইম এখানে কি হবে যে সলভেন্ট গুলো আছে ওগুলো হচ্ছে উড়ে যেতে থাকবে। তো সলভেন্ট গুলো যখন উড়ে যাবে আর ইন দা সেম টাইম যেটা হবে এদের মধ্যে একটা বন্ডিং হবে। এখানে যেরকম দেখা যাচ্ছে যে প্রথমে কিন্তু বেজ মলিকুলটা যেরকম ছিল, কিউরিং এজেন্টটা যেরকম ছিল, একদম এন্ডে গিয়ে দুইটাই কিন্তু আলাদা হয়ে গেছে। মানে বেজ আর কিউরিং এজেন্ট দুইটাই কিন্তু আর নাই, একটা থার্ড একটা এলিমেন্ট তৈরি হয়েছে এখানে, বা থার্ড একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। সেই প্রোডাক্টটাই হচ্ছে এখানে পেইন্ট। এরপরে হচ্ছে আমরা পেইন্টের আরো কিছু টাইপ দেখব। সেই টাইপগুলো হচ্ছে বেসড অন বাইন্ডার বা রেজিন। বিভিন্ন ধরনের বাইন্ডার বা রেজিন আমরা দেখি, অনেক ধরনের পেইন্ট আছে। এর মধ্যে যে পেইন্টগুলো সচরাচর আমরা দেখি বা ইউজ করি এই পেইন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1 হচ্ছে বিটুমিন, তারপরে অ্যাক্রিলিক, ক্লোরিনেটেড রাবার, অ্যালকিড, ইপক্সি, পলিউরেথিন, জিঙ্ক সিলিকেট, সিলিকন। ফার্স্টে আমরা দেখি যে বিটুমিন। বিটুমিন যে পেইন্টটা এটা আমরা মানে এটার সাথে আমরা খুবই পরিচিত। বিটুমিন মানে হচ্ছে আমরা অনেক সময় এটাকে আলকাত্রাও বলি, মানে ইন এ বিগার সেন্স। হ্যাঁ, বাট আমরা কিন্তু এখনো বিটুমিন পেইন্ট আমরা তৈরি করি। বেসিক্যালি এটা ব্ল্যাক কালার হয়, ব্ল্যাকের বেশি এটার মানে কালার রেঞ্জটা খুবই লিমিটেড। তো বিটুমিন পেইন্ট গুলার কিন্তু সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার কেমিক্যাল রেজিস্ট্যান্স এবং হচ্ছে ওয়েদারিং রেজিস্ট্যান্স। মানে এটা হচ্ছে রোদ বা বৃষ্টি এগুলা থেকে কিন্তু যে কোনো একটা সারফেসকে খুবই ভালো প্রোটেকশন দেয়। বাট প্রবলেম ইজ দ্যাট বিটুমিন ইজ ভেরি হার্মফুল ফর দ্য মানে এনভায়রনমেন্ট। এই জন্য অনেক মানে মোটামুটি দেখা যায় যে অনেক জায়গায় হচ্ছে বিটুমিনাস যে পেইন্ট গুলো আছে এগুলাকে আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় ব্যান করে দেওয়া হয়েছে। ফলে এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি ইউজ হয় না। বাংলাদেশে এখনো ইউজ হয়, বাংলাদেশে এখনো ইভেন আমরাও এটা এখনো তৈরি করি, বাট খুবই কম, মানে খুব বেশি আসলে হয় না। এরপরে যেটা আছে ক্লোরিনেটেড রাবার পেইন্ট। ক্লোরিনেটেড রাবার পেইন্টও একই রকম। এটা হচ্ছে বাংলাদেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড বেসিক্যালি হচ্ছে এটা এখন ব্যান বিকজ ইট কন্টেন্স ক্লোরিন। আমরা জানি যে ক্লোরিন হচ্ছে এনভায়রনমেন্টের জন্য খুবই হার্মফুল। হ্যাঁ, ক্লোরিনের কারণে যে ক্লোরোফ্লোরোকার্বন বা হচ্ছে সিএফসি যেটা বলি আমরা এটার তৈরি হয়, এবং যার ফলে হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট যেটার জন্য এটা একটা দায়ী। তো ক্লোরিন যেখানে আছে, সো এই ক্লোরিন গুলা থাকার কারণে এই পেইন্ট গুলা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি ব্যান। বাট বাংলাদেশে এখনো কিছু কিছু ক্লোরিনেটেড রাবার বেস পেইন্ট তৈরি হয় এবং ইউজও হয়। ক্লোরিনেটেড রাবার পেইন্ট যেটা আছে সেটা হচ্ছে এটার মানে মোটামুটি সবগুলা হচ্ছে এভারেজ। দেখা যাচ্ছে যে এটার কেমিক্যাল রেজিস্ট্যান্স মোটামুটি ভালো, এভারেজ, ওয়েদারিং রেজিস্ট্যান্স এভারেজ। তারপরে এটার হচ্ছে সানলাইট বা হচ্ছে অ্যাব্রাশন, টাফনেস এগুলো মোটামুটি এভারেজ বলা যায়। এরপরে যে পেইন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাক্রিলিক পেইন্ট। অ্যাক্রিলিক পেইন্টও হচ্ছে বেসিক্যালি এটার মধ্যে ক্লোরিন থাকে, বাট ক্লোরিন ছাড়াও এটা হচ্ছে তৈরি করা যায়, ক্লোরিন ফ্রি ফর্মুলাও করা যায়। অ্যাক্রিলিক পেইন্ট গুলো আমরা যেটা নর্মালি দেখি যে ডেকোরেটিভ পেইন্টে, ডেকোরেটিভে অ্যাক্রিলিক অনেক বেশি ইউজ হয়। অ্যাক্রিলিক পেইন্ট
তারপরে এই পেইন্ট গুলার ক্ষেত্রে যেটা হয় যে এটার হচ্ছে কেমিক্যাল এবং হচ্ছে সানলাইট, এই দুইটা রেজিস্ট্যান্স খুবই ভালো, এবং এই পেইন্ট গুলার বেসিক্যালি মানে মোস্টলি ডেকোরেটিভে ইউজ হয় আর কি অ্যাক্রিলিক পেইন্ট গুলা। এরপরে হচ্ছে মোস্ট মানে বাংলাদেশে সবচেয়ে বেশি যে পেইন্টটা ইউজ হয় বা আমরা এই সেগমেন্টে কি বলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা মেরিন সেগমেন্টে যে পেইন্ট গুলা আমরা ব্যবহার করি এর মধ্যে মোস্টলি ইউজ হচ্ছে অ্যালকিড পেইন্ট। অ্যালকিড পেইন্টের ক্ষেত্রে যেটা আমরা বলি যে এটার হওয়ার মানে এটা এত পপুলার হওয়ার সবচেয়ে মানে পপুলার হওয়ার মোস্ট কারণ হচ্ছে এটার অ্যাপ্লিকেশন খুবই ইজি। এটার অ্যাপ্লিকেশন ইজি মানে এটা হচ্ছে আমি পেইন্টটা নিয়ে গিয়ে যে কেউ এটা ব্রাশ দিয়ে রোলার দিয়ে বা হচ্ছে স্প্রে মেশিন দিয়ে এটা এনিওয়ান ক্যান অ্যাপ্লাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অনেক বেশি এটা হচ্ছে পপুলার। তো যেটা হয় যে এই পেইন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার মানে কেমিক্যাল রেজিস্ট্যান্স, সলভেন্ট রেজিস্ট্যান্স এগুলো অনেক মোটামুটি উইক, ওয়েদারিং রেজিস্ট্যান্সও মোটামুটি কম, বাট এটার সানলাইট অ্যাব্রাশন বা হচ্ছে এটার যে টাফনেস এটা হচ্ছে মোটামুটি এভারেজ লেভেলের। এরপরে আমরা যে পেইন্টটা দেখতেছি এটা হচ্ছে ইপক্সি পেইন্ট। এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড মোস্টলি ইউজ পেইন্ট ইপক্সি পেইন্ট। বেসিক্যালি ইপক্সি পেইন্ট 1950s এর পরে বেসিক্যালি ইপক্সি পেইন্ট আসছে এবং এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় একটা পেইন্ট। আমরা যেটা দেখি যে এটার মোটামুটি সব দিকেই এটার পারফরমেন্স খুবই ভালো। এটার ওয়েদারিং বলি, সলভেন্ট রেজিস্ট্যান্স বলি, কেমিক্যাল রেজিস্ট্যান্স বলি, টাফনেস বলি, অ্যাব্রাশন বলি, সবই ভালো। শুধুমাত্র একটা জায়গায় একটু প্রবলেম, সেটা হচ্ছে সানলাইট। সানলাইটে যেটা হয় সেটা হচ্ছে এই পেইন্টটা সানলাইটে যখন এক্সপোজ থাকে তখন এটার মধ্যে এক ধরনের সাদা সাদা চক ফর্মিং হয়, এটাকে চকিং বলে। হ্যাঁ, এটা পেইন্টের কোনো ডিফেক্ট না বেসিক্যালি, বাট একটা সার্টেন টাইম পরে এই মানে 6 মাস 7 মাস বা 1 বছর পরে এখানে হচ্ছে একটু সাদা আসে, মানে পেইন্টটা হচ্ছে কিছুটা কি বলে এটার কালারটা মাঝে মাঝে ফেড হয়ে যেতে পারে। এছাড়া এটার অন্যান্য যে কোয়ালিটি গুলো বা অন্যান্য যে প্রপার্টিজ গুলো ইট ইজ ভেরি হাই এবং খুবই ভালো, এবং অ্যাডিশনও খুবই ভালো এবং খুব রেজিস্ট্যান্স টু হাই টেম্পারেচার, ঠিক আছে, এবং এটা হচ্ছে রিকোট করা যায় এবং 2 কম্পোনেন্ট কিউরিং হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ইপক্সির ব্যাপার। তো ইপক্সির যে প্রবলেমটা সানলাইট, এই সানলাইটটাকে আবার মানে সানলাইটের যে লিমিটেশনটা ছিল সেটাকে আবার হচ্ছে কাভার আপ করতে হচ্ছে পলিউরিথিন পেইন্ট। তো পলিউরিথিন পেইন্টের আবার হচ্ছে সানলাইটের মানে এক্সিলেন্ট হচ্ছে হয় মানে সানলাইটে এটা হচ্ছে ইউভি রেজিস্ট্যান্ট, এটা কোনো চকিং হয় না এবং এটার কালার রিটেনশনটা অনেক দিন থাকে এবং গ্লসটাও খুবই ভালো থাকে। ফলে অনেক সময় আমরা যেটা করি যে যেসব জায়গায় হচ্ছে এক্সপোজড এরিয়া গুলাতে হচ্ছে আমরা পলিউরিথিন পেইন্ট ব্যবহার করি, বিশেষ করে মানে যেগুলা একদম এক্সপোজড বা সানলাইট থাকতেছে সবসময় সেই সব জায়গাগুলোতে পলিউরিথিন ইজ দ্য বেস্ট পেইন্ট অ্যাজ এ টপ কোট। তো আমরা নর্মালি যেটা করি যে ইপক্সি পেইন্ট, যেহেতু ইপক্সি পেইন্টের অন্যান্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে ওগুলা হচ্ছে যেহেতু বেস্ট, ওইটার পরে আমি যদি একটা টপ কোট হিসেবে পলিউরিথিন দেই তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো এক্সপোজ এরিয়াতে দিস ইজ দ্য বেস্ট সলিউশন ফর এনিথিং। এরপর হচ্ছে আমরা যে দুইটা পেইন্ট দেখবো, এই দুইটা পেইন্ট আসলে আমাদের খুব বেশি ইউজ হয় না ওইভাবে। জিঙ্ক সিলিকেটও আমাদের আছে। এটার ক্ষেত্রে জিঙ্ক সিলিকেট হচ্ছে অ্যাব্রাশন এবং হচ্ছে সলভেন্টের এটা হচ্ছে খুবই ভালো কাজ করে এবং এটাও 2 কম্পোনেন্ট পেইন্ট, ঠিক আছে, এবং এটার ডিফিকাল্টিজ হচ্ছে এটা অ্যাপ্লিকেশন করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এবং ওভারকোটিংও হচ্ছে খুবই যেমন এই জিঙ্ক সিলিকেট যে পেইন্টগুলা, এই পেইন্টগুলা সবসময় হচ্ছে একদম বেয়ার সারফেসে মারতে হয়, এটা হচ্ছে অন্য কোনো পেইন্টের উপরে মারা যায় না। এবং জিঙ্কের উপরেও আরেক মানে এই জিঙ্ক সিলিকেটের উপরেও জিঙ্ক সিলিকেট মারা যায় না, এটা একটা সমস্যা। কিন্তু এটার হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার হিট রেজিস্ট্যান্স অনেক ভালো এবং করোশন প্রোটেকশনও অনেক ভালো, বিকজ এটার মধ্যে জিঙ্ক আছে। এটা হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম যে কি হয় যে স্যাক্রিফিশিয়াল যে
স্যাক্রিফিশিয়াল ভাবে যে করোশন প্রোটেকশন করে, সেই এটা হচ্ছে জিঙ্ক সিলিকেট পেইন্টটা খুবই ভালো কাজ করে। আর সিলিকন যে পেইন্টটা আছে এটা হচ্ছে বেসিক্যালি হিট রেজিস্ট্যান্ট পেইন্ট। আমরা যেসব জায়গায় হচ্ছে মানে সাপোজ অনেক হিট যেসব জায়গায় জেনারেট হয় সেই সব জায়গাগুলোতে আমরা সিলিকন বেস পেইন্ট গুলা ব্যবহার করি। তো মোটামুটি এই হচ্ছে আমার কন্টেন্ট আজকের মতো। হ্যাঁ, এখন উই আর ওপেন। এখন হচ্ছে আমরা কোশ্চেন গুলা করব, যে কারো যদি কোনো মানে পুরো সেশনের উপরে কারো যার যা কোশ্চেন আছে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে কোনোভাবে কোনো কারণে যে আমি 1 ঘন্টা মানে ফার্স্ট আওয়ারে আমি জয়েন করতে পারি নাই আরকি। আমি সেকেন্ড আওয়ারে জয়েন করছি আরকি। তো ওকে। ফার্স্ট আওয়ারটা আসলে ট্রেনিং আমি অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করতে পারিনি। দ্যাটস হোয়াই আসলে জানি না কি হয়েছে। ওইটা কি আমি দেখার কোনো অপশন আছে যে আমি দেখতে পারবো এমন কিছু? আচ্ছা, এটা পুরাটাই রেকর্ড করা হয়েছে। হ্যাঁ, আমি ওই রেকর্ডেড লিংকটা আমি আপনাকে পাঠিয়ে দিব। আমাকে একটু জাস্ট আপনি একটা মেইল করে রাখেন, আমি মেইলে আমি দিয়ে রাখবো। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমাদের কি স্লাইড গুলা প্রোভাইড করা যাবে? আমি পুরো ভিডিওটাই দিয়ে দিব, সমস্যা নেই, সবাইকে ভিডিওটা দিয়ে দিব। থ্যাংক ইউ। তারপরে আর কারো কোনো কোশ্চেন? মানে এটা মানে যদি কোনো কোশ্চেন না থাকে তার মানে বুঝবো যে সবাই সবকিছু বুঝে গেছে, আর অথবা কেউ কিছু বুঝে নাই। সৃজন কিছু বলবা, বলো। কোশ্চেন ছিল যে আমরা